আপনি মাল বিক্রি করতে জানলে আপনার নাম কি, ব্র্যান্ডিং কি, মার্কেটিং কি লাগে না। আমাকে প্রথম মাসে 2.5 কোটি টাকার সেলস টার্গেট থেকে আমি ফোন কার্ড ডিস্ট্রিবিউশন আমি ওই জায়গায় 4.5 কোটি টাকা বিক্রি করি। আপনি তো হচ্ছে পিওর অফলাইনের মানুষ, আপনি অনলাইন দিলে আপনি ঘুমাই যাবেন। প্রথমত হতাশ হইতাম, মনে হতো যে আমি একমাত্র আনলাকি গায়। আমি একদিন আমাকে বাথরুম পরিষ্কার করতে দিচ্ছে, তো এই বাথরুম পরিষ্কার করতে হতে আমার কাছে মনে হচ্ছে না, আমি এদিকে থাকবো না। উনি আমার 2 গাড়ি পাঠাচ্ছে, আর্মির গাড়ি। টগর সাহেবকে আমি কাছে আপনি আমার সাথে উঠেন। আমি তো ভয় পেয়ে গেছি। আমি কাছে দেখেন 2টা জায়গাতে আমি কম্প্রোমাইজ করতাম না। একটা হলো জন্মস্থান আর একটা হলো আর আমি হাই কোয়ালিটির ভালো প্রোডাক্ট নিয়ে এসে দিচ্ছি, তখন আমাকে বলতে আপনি পাগল। আপনাদের কারেন্টলি 1700 জন কাজ করতেছেন এবং ম্যাক্সিমামই নারী। এটার পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, অনেক বড় কারণ আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকে নাফিস অন্যরকম একটা এপিসোড। আজকে এমন একটা মানুষকে আমাদের সাথে আমরা পাইছি যে কিনা হোটেল বয় ছিল এবং সেখান থেকে কি না করছে। সে আজকে 1700 জন এমপ্লয়ি চালায় এমন একটা কোম্পানি তৈরি করছে, বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অ্যাক্সেসরিজ কোম্পানি তৈরি করছে। তো ঢাকায় না, ঢাকায় সে আসবে না, ঢাকার বাইরেই বিশাল বড় টেকনোলজি পল্লী তৈরি হয়েছে। আর বেশি কথা বলবো না, চলে যাব টগর ভাইয়ের কাছে। টগর ভাই, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। থ্যাংক ইউ। আমি তো আসলে অফলাইন লোক, আপনারা আমাকে অনলাইনে নিয়ে আসছেন, আমি এটা খুব অবাক। ভাই আপনার মতো মানুষ, আপনি ভাই আপনাকে অফলাইন অনলাইন সব জায়গায় আমাদের লাগবে। ধন্যবাদ ভাই, আপনি একটু বলেন তো, আপনার এই ফ্যাক্টরিতে এতগুলা মানুষ, আপনি অনেক ইঞ্জিনিয়ার্স নিয়ে কাজ করতেছেন না? কি পরিমাণ আপনার তাহলে মোবাইল ফোন কাজ করতেছেন? না, আসলে আমার এখানে ইঞ্জিনিয়ারের সংখ্যা খুবই কম। আপনারা আমার এখানে নারীর সংখ্যা বেশি। নারীর সংখ্যা বেশি, 99% নারী। আপনি যদি যান সব জায়গায় দেখবেন যে নারীরা মোবাইল তৈরি করছে, মোবাইল অ্যাক্সেসরিজ, ব্যাটারি চার্জার তৈরি করছে, এলইডি লাইট, সার্কিট ব্রেকার্স, গ্যাং সুইচ তৈরি করছে, হোম অ্যাপ্লায়েন্সের আপনি ইলেকট্রিক কেটলি, তারপরে ইনফ্রারেড কুকার, এগুলো তৈরি করছে। আপনি চারদিকে শুধু দেখবেন যে নারী তৈরি করছে। এবং আমার কাছে মনে হয় যে খুব প্রশিক্ষিত ইঞ্জিনিয়ার খুব কমই আছে, তারা সবাই নিজের নিজের দেখে দেখে শিখে গেছে। ভেরি ইন্টারেস্টিং। আপনি একটু বলেন না ভাইয়া, মানে আমরা তো জানি যে, আমরা শুনছি যে আপনি হোটেল বয় ছিলেন, এই সেইখান থেকে আজকে এরকম ফ্যাক্টরি দেয়া, ঘটনাটা কি? আসলে হোটেল বয় ছিলাম আমি তাহলে প্রথম থেকে শুরু করি। প্লিজ। আমার জীবনের আমরা 3 ভাই 1 বোন। আমার ফাদার মারা যায় আমি যখন 6 বছর বয়সে। তো আমার মা ছিল হাউসওয়াইফ, আমার বড় ভাই ছিল 9-10 বছরের। তো আমাদের মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করে, তো আমরা পড়াশোনাও অনেক কষ্ট করে করি। তো এই পড়াশোনার মাঝেই একটা চিন্তা ছিল কিছু না কিছু করার, যেহেতু মা কষ্ট করে বড় করছে, আমরা অনেক নিজেরা ভাই বোনরা কষ্ট করে বড় হচ্ছে, তখন কিছু করার ইচ্ছে ছিল। তো আমি দেখা গেছে হোটেল বয়ের আগে আমি এক সময় পাঞ্জাবি বিক্রি করেছি রোজার সময়। আমার বন্ধুদেরকে বলেছি, তোমাদের কাছে যত টাকা আছে আমার কাছে দাও, আমি তোমাদেরকে পাঞ্জাবি এনে দিই। তো এই পাঞ্জাবি আমি এনে ঈদের সময় আমার বন্ধুদেরকে আমি একটা দোকানও দিই। এবং আমার সময়কার আমি যখন ভিক্টোরিয়া কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে, তখন আমি আমার সব বন্ধুদেরকে বলি যে তুমি যেদিন তো পাঞ্জাবি কিনো, তাহলে আমার থেকে কিনো। এবং আমার বন্ধুরা খুব উৎসাহী সহিত আমার থেকে পাঞ্জাবি কিনে, এবং এখান থেকে আমি প্রায় 40-50 হাজার টাকা প্রফিট করি। এটা আমার একটা ইনকাম ছিল। আমি একটা সময় দেখা গেছে যে কাজ নাই, আমি আমার এক পরিচিত, ওনার সাইড ছিল, মানে কন্ট্রাক্টর কাজ করতো। তো ওনার একজন লেবার সর্দার দরকার, যে ওনার লেবারদের কাজ তদারকি করতে হবে। আমি বললাম আমি আছি, আমার কোনো সমস্যা নেই। তখন ওই জায়গাতে আমি কিছুদিনের কাজ করেছি, লেবারদের হিসাব নিকেশ করা, সিমেন্ট বালু কত যাওয়া, ঠিক আছে। তারপরে আমি একটা সময় আসছে যে আমি বলতেছি আমি কুমিল্লাতেই বাইরে যাবো, কারণ কুমিল্লা অনেক কাজ করা যায়। আমার ফ্যামিলি অনেক প্রমিনেন্ট ফ্যামিলি ছিল কুমিল্লায়, অনেক কাজ করা ইচ্ছে করলেও আমি করতে পারি না, দেখলাম। তখন আমি সিরাজগঞ্জ একটা অ্যাস্ট্রোগেট হোটেল প্রথম হয়, ওই রোডে প্রথম একটা রেস্টুরেন্ট হয়, এটার নাম হলো অ্যাস্ট্রোগেট। আপনারা যখন সিরাজগঞ্জ যাবেন তখন ভালো মতো চিনি। আরে ভালো মতো চিনি। ওই অঞ্চলে শুধু একটাই হোটেল ছিল তখন, খুব সবকিছুর দাম অনেক বেশি। আপনারা চিনেন নাকি অ্যারিস্টোক্রেট হোটেল? জানান। রাজশাহী থেকে ঢাকা যেতাম তখন তখন কুমিল্লা ওই অঞ্চলে রেস্টুরেন্ট ছিল তখন অনেক। তো ওই জায়গা থেকে এদিকে লোকজন নিয়ে যাবে, ওরা কিছু লোক আসছে, তখন আমার কাছে প্রস্তাব আসে, তখন আমি বলি যে হ্যাঁ আমিও যাবো, কারণ আমার কিছু করতে হবে। এবং সবচেয়ে বড় হলো আমার একটা অ্যাডভেঞ্চার মন ছিল, যে কিছু না কিছু করা, বাইরে যাওয়া, মানে ঘোরা, মানে এগুলো আমার সবসময় আমার মধ্যে কাজ করতো। ফ্যামিলি সিচুয়েশন কি ওরকম টাফ ছিল কিছু নাকি না আপনার নিজে থেকে? টাফ ছিল। আমি দেখা গেছে যে ছোটকাল থেকে দেখা যায় আমি 7-8 থেকে আমি বন্ধুদের বাসা থাকতাম। দেখা গেছে আমি বাইরে বাইরে থাকতাম। মানে আমার ফ্যামিলির অবস্থা এমন ছিল যে আমাকে মানে ডাক দেওয়ার মতো বা এই করার মতো, কারণ আমরা অনেক কষ্ট করে বড় হচ্ছিলাম, ঠিক আছে, ছোট ফ্যামিলি, ছোট ঘর। তো আমি দেখা গেছে যে তখন থেকেই আমার মধ্যে এই মানুষের সাথে মিশা, বন্ধুদের সাথে মিশা,
ঘোরা, এটা আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল। তো তখন এই হোটেলে যাই, হোটেলে আমি কিছুদিন কাজ করি, প্রায় 1 মাসের মতো কাজ করি। করার পর আমার কাছে মনে হচ্ছে আসলে এটা আমার কাজ না। ওকে। আমার কাছে মনে হচ্ছে যে হোটেলে এই যে কাপ প্লেট ধোয়া, আমি একদিন আমাকে বাথরুম পরিষ্কার করতে দিচ্ছে, তো এই বাথরুম পরিষ্কার করতে করতে আমার কাছে মনে হচ্ছে না, আমি এদিকে থাকবো না, ওকে। ঠিক আছে, এটা আমার কাজ না, আমি এটার জন্য তৈরি হইনি। তখন আমি ঢাকাতে ব্যাক করি। হুম। ঢাকাতে ব্যাক করে আমার বন্ধুদের একটা কম্পিউটার ফার্ম ছিল, নিজেরা বন্ধুরা তখন দিয়েছে, ওরা সিডি রাইট করতো। এবং কিছু কম্পিউটারও ওরা ডেলিভারি দিত। তো আমি সারা সিডি রাইট করতাম, আর দিনের বেলায় ওদের কম্পিউটার অর্ডার থাকলে আমি অর্ডার ডেলিভারি করতাম। Awesome. তো একদিন এই অর্ডার ডেলিভারি করতে যে, আপনাদের মনে আছে কিনা, ধানমন্ডিতে একটা ইয়ে ছিল, ইন্ট্রাগ্রা, যারা একটেল, এবং তখন একটেল নাম ছিল রবি, হ্যাঁ, রবির একটা। গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউটর ছিল। ওকে। ওই অফিসে আমি কম্পিউটার ডেলিভারি দিতে যাই। যাওয়ার পর ওই অফিস থেকে আমি দেখি যে অনেকে কার্ড নিয়ে যাচ্ছে, সিম নিয়ে যাচ্ছে। তখন আমি বলি যে আমি কি কার্ড নিতে পারবো বা সিম নিয়ে বিক্রি করতে পারবো? যে হ্যাঁ পারেন। তখন আমার কাছে 3,000 টাকা ছিল। 3,000 টাকা দিয়ে আমি 10টা কার্ড কিনতাম, কিনে দেখা গেছে ফার্মগেট যেতাম হাঁটতে হাঁটতে, 10টা বিক্রি করতাম, প্রায় 50 টাকার মতো প্রফিট হতো। আবার আসতাম, আবার 10টা কিনতাম, কিনে দেখা গেছে আবার আশেপাশে বিক্রি করতাম। এভাবে দেখা গেছে আমার কাছে দেখা গেছে দিনে আমার 400-500 টাকা প্রফিট হইতো। আপনি কি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার কিংবা ডিজিটাল উদ্যোক্তা হতে চান? তবে এসআর ড্রিম আইটি নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন। এক প্যাকেজে 6টি জুম লাইভ কোর্সের পাশাপাশি এই প্যাকেজে থাকছে ফ্রি ইংলিশ কমিউনিকেশন কোর্স, 4জন টপ রেটেড এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনার, আনলিমিটেড 1-to-1 জুম লাইভ সাপোর্ট সেশন, 7 থেকে 8 জন সাপোর্ট ট্রেনারের প্রতিদিন 50 ঘন্টা জুম লাইভ সাপোর্ট, লাইভ ক্লাস শুরুর আগে রেকর্ডেড ভিডিও সিরিজ দেখে প্র্যাকটিস করার সুযোগ। শুধু তাই না, এই প্রথমবার বাংলাদেশের কোনো ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনের ট্রেনিং শেষে কিংবা ট্রেনিং চলাকালীন স্টুডেন্টদের মধ্য থেকেই ফুল টাইম চাকরির ব্যবস্থা করছে এসআর ড্রিম আইটি। ইতিমধ্যে 25 জনেরও অধিক স্টুডেন্টদের ফুল টাইম চাকরির ব্যবস্থা করেছে এসআর ড্রিম আইটি। স্টুডেন্টদের মধ্যে যাদের খুব ভালো বিজনেস কিংবা স্টার্ট আপ আইডিয়া আছে, তাদের জন্য 5 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে এসআর ড্রিম আইটি। এছাড়াও অ্যালামনাইদের বিপদে আপদে পাশে থাকার জন্য 20 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে তারা। শুধু তাই না, ক্যাম্পেইনে জয়েন করলেই থাকছে 3 লক্ষ টাকার স্কলারশিপের পাশাপাশি একাধিক ল্যাপটপ জেতার সুযোগ। এছাড়াও কোর্স শেষে আপনি পেতে পারেন বাইক, ম্যাকবুক, এসি, ফ্রিজ, আইপিএস সহ একাধিক পুরস্কার। সুতরাং দেরি না করে আজই এসআর ড্রিম আইটির বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনে জয়েন করে ফেলুন। বিস্তারিত ডেসক্রিপশন এবং পিন কমেন্টে। তো এইভাবে আমার অনেকদিন সিম একটা সিম কার্ড বিক্রি করতাম, আমার 300 টাকা প্রফিট থাকতো। তো এইভাবে আমি স্টেডিয়াম মার্কেটে যেতাম, যাওয়ার পর দেখতাম যে ওই জায়গাতে অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ তখন প্রথম শুরু, ওকে। ঠিক আছে, ওই জায়গায় দেখতাম আমি সিম কার্ড বিক্রি করতাম। তখন এই ইন্টারগ্রা একজন বলে যে তুমি গ্রামীণ ফোন একজন ডিস্ট্রিবিউশন নিয়ে যাও কুমিল্লাতে। আমি বললাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই, কী টাকা লাগবে? তখন ওরা বলে যে 1.5 লাখ টাকা দিতে হবে ওদেরকে, আপনার এই ডিপোজিট, আর একটা দোকান লাগবে। তখন আমি কুমিল্লা ব্যাক করি, এসে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি। তখন আমার মামা ছিল আনসার আহমেদ, উনি মারা গেছে। উনি আমাকে বলে যে আমি তোমাকে একটা দোকানের ব্যবস্থা করে দিচ্ছি, এবং উনি আমার কিছু টাকার বলে, ব্যাংকে বলে যে উনি ব্যাংক থেকে হেল্প করবে। তখন আমি দোকানটা নিয়ে নিই। উনি টাকা ছাড়া বলছে যে আমি 1 মাস পর টাকা দেবো। আমি বলছি 1 মাস পর টাকা দেবো, আর আমার বন্ধুদের থেকে কিছু টাকা নিয়ে আমি এই ডেকোরেশনের কাজ করি। করার পর আমি প্রথম দিন কী করি, তখন 1999 তখন গ্রামীণ ফোন সিম কার্ডের প্রচণ্ড চাহিদা। এক একটা সিম 3,000, 4,000, 5,000 টাকা করে বেশি দামে নিয়ে যায়। তো আমাকে তখন গ্রামীণ ফোন অথরাইজেশন দেয় যে আমি এই সিম বিক্রি করতে পারবো। তো আমি কি করি, আমার দোকানের সামনে লাগিয়ে দেয় যে যারা অ্যাডভান্স দিবে তারা প্যাকেজ মূল্য সিম পাবে। আমি ওই ব্যানার লাগানোর 3 দিনের মধ্যে প্রায় 35 লাখ টাকার মতো অ্যাডভান্স পাই। কি বলেন? 35 লাখ টাকা অ্যাডভান্স পাই। হোয়াট? হ্যাঁ, এই অ্যাডভান্সের টাকা নিয়ে আমি ঢাকা যাই সিম আনি। এর মধ্যে অনেকে আমার কাছে আসে যে আমি যে সিমগুলো নিয়ে আসতেছি এগুলো 3,000, 4,000 টাকা বেশি দামে দিয়ে দিতে। আমি তখন প্রায় 550 মতো প্যাকেজ পাই। তো আমি চিন্তা করে দেখছি আমি 4,000 টাকা করে দিলেও প্রায় দেখা গেছে আমি বিশাল অঙ্কের টাকা আমি পাইতাম। কিন্তু আমি এটা করি না। আমি 35 লাখ টাকা যাদের থেকে নেই, আমি সবাইকে সারা রাত, আমি সন্ধ্যার দিকে নিয়ে আসতাম সিম টিম ঢাকার থেকে, সারা রাত লাইন ধরে আমার বন্ধুরা থাকতো আমার সাথে, সারা রাত ফর্ম ফিল আপ করে দেখা যায় ভোরের দিকে আমি আবার এই টাকা নিয়ে আবার ঢাকা রওনা দিতাম। এভাবে আমি যতজন আমাকে টাকা দেয় প্রত্যেককে আমি সিম দিই।
ঠিক আছে, এবং প্যাকেজ মূল্যে মানে মাঝখানে হচ্ছে একটা চান্স আসছিল যে ভাই সিম নিয়ে এসে আমাদেরকে বেশি দামে দিয়ে দেন, অনেক but অনেক আপনি- লোক 3,000 টাকা 4,000 টাকা বেশি করে ও 5,000 টাকা 1,000 টাকা প্রফিট করে সাথে সাথে দেখা গেছে এমন হয়েছে যারা অ্যাডভান্স করছে আমার কাছে, আমার থেকে সিম নিয়ে আমার দোকানে বাইরে যায় 4,500 টাকা বাড়তি দামে বিক্রি করছে। তখন আপনি খেয়াল করে দেখেন তখন কিন্তু গ্রামীণ ফোনের সিম মানে তখন মাত্র প্রিপেইড, হ্যাঁ 99 2000, বিশাল অবস্থা গ্রামীণ। আমি আমি জানি না অডিয়েন্সের মধ্যে একদম যারা ইয়াং আছে তারা হয়তো বা জিনিসটার সাথে কানেক্ট করতে পারবে না যে সিমের জন্য এরকম পরিমাণ। বিশাল বিশাল কাহিনী হতো ওইসব। ফ্রিতে সিম দিতে বাংলাদেশের রাইজটা কিন্তু আসলে মানে টেলিকমিউনিকেশনের রাইজটা কিন্তু তখন যারা এরকম কাজ করছে তারা দেখছেন। হ্যাঁ, আমাকে এমন হয়েছে যে আপনার আমাদের ক্যান্টনমেন্টের যে সিও উনি আমার 2 গাড়ি পাঠিয়েছে, আর্মির গাড়ি আসছে, বিশাল 3 গাড়ি আর্মির গাড়ি। কি আছে টগর সাহেবকে আমি বলছি, আমি কাছে আপনি আমার সাথে উঠেন। আমি তো ভয় পেয়ে গেছি, ঠিক আছে। তারপরে উনি আমাকে সিওর কাছে নিয়ে গেছে ক্যান্টনমেন্ট। উনি খুব সুন্দর করে বলছে যে আমার মেয়ের জামাকে একটা সিম দিতে হবে বাবা, আপনার যেমন হোক আমাকে একটা সিম। তখন তো আমি পুরো অবাক, আমি তখন আমি সিও হয়ে গেছি তখন ওই জায়গায়। আমি বলছি, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি, আমি আপনাকে একটা Wow. মানে সিচুয়েশনটা ছিল এমন, হ্যাঁ। মানে অন্যরকম সিচুয়েশন ছিল, ওকে, ঠিক আছে। তারপরে দেখা গেছে আমি যখন এইভাবে দেই তখন সারা মানে কুমিল্লার প্রত্যেকটা অঞ্চলে হয়ে যায়। আমার তো একটু শোরুমটা ছিল মানে শহরে মেইন জায়গায় না, একটু দূরে, ওকে। মানে এই জায়গাতে সাধারণ কোনো দোকান টোকানে হতো না। তখন আমার দেখা গেছে যে এই তখন আমার শুরু আমার লাইফ। তখন দেখা গেছে আমি যাই বিক্রি করে লোকজন আমার কাছে ট্রাস্ট হয়। তখন আমি চিন্তা করি যে আমি মোবাইল অ্যাক্সেসরিজ তৈরি করবো। তখন থেকে এটা চিন্তা। হ্যাঁ, না তখন এর মধ্যে আমি গ্রামীণ ফোনে কার্ড ডিস্ট্রিবিউশন পাই। ওকে। কার্ড ডিস্ট্রিবিউশনে বাংলাদেশে আমি 4 বার প্রথম কার্ড মানে ঢাকা চিটাগাং সাথে কমপ্লিট করে আমি বেস্ট ডিস্ট্রিবিউটর হই কার্ড ডিস্ট্রিবিউশনে। আমাকে প্রথম মাসে 2.5 কোটি টাকা সেলস টার্গেট দেয় গ্রামীণ ফোনের কার্ড ডিস্ট্রিবিউশন। আমি ওই জায়গায় 4.5 কোটি টাকা বিক্রি করি। এক সময় আমি 12.5 কোটি টাকা বিক্রি করি গ্রামীণ ফোনের কার্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এবং ওই মফস্বল শহরে, ঠিক আছে। তো তখন আমাকে গ্রামীণ ফোন আমাকে 4 বার আমি বেস্ট ডিস্ট্রিবিউটর হিসেবে মনোনীত হই। তো সব এগুলো আমার অভিজ্ঞতা, মানে আমি মানে ওই যে আপনি বললেন না এর থেকে যাওয়া, ঠিক আছে। তো ওই সময় দেখা গেছে কার্ড ডিস্ট্রিবিউশনের সময় দেখা গেছে যে আমি যে যখন এই হোলসেলিং করতাম তখন প্রত্যেককে আমি জানতাম যে কারা কারা ভালো মানে হোলসেলিং করে, কোন ডিস্ট্রিক্টে কে কত ভালো হোলসেলিং করে। তখন আমি নিজে তাদেরকে আমি তৈরি করছি। আমি তখন নিজে তাদেরকে আমি এই গ্রামীণ ফোন সিম কার্ড এবং এই যে ফ্লেক্সিট দিয়ে তখন আমি তাদেরকে করি। তখন আমার কাছে মনে হয় যে আমাকে নিজের কিছু একটা করা উচিত, ঠিক আছে। সব গ্রামীণ ফোনের জন্য করছি, সারাদিন গ্রামীণ ফোনের জন্য দৌড়াদৌড়ি, আমার যত মেধা পরিশ্রম। তখন আমি 2010 সালের চায়না যাই। আমি তখন মোবাইল অ্যাক্সেস, যেহেতু আমার কাছে সবাই আসে এই গ্রামীণ সিম টিম নেওয়ার জন্য, তখন কিছু মোবাইল অ্যাক্সেস রাখি তো, হ্যাঁ। তখন আমি চায়না যাওয়ার পর আমি যাই দেখি যে ওইদিকে সবাই স্যামসাং, সিমেন্স, নোকিয়া এই নামে নিয়ে আসে, ঠিক আছে। এবং আনার পর আমাদের ঢাকাতে একটা জায়গা আছে হোলসেল নবাবপুরে, সুন্দরবন নামে, ওই যে সবাই দেখা যাচ্ছে একই দামে বিক্রি করে। ওকে। কেউ দেখা যায় মার্কেট যদি গ্যাপ থাকে তাহলে একটু প্রফিট করে, আর যখন মার্কেট সবার মাল একসাথে আসে তখন হয়তো ওরা লসও বিক্রি করে। তো আমি চিন্তা করছি যে আসলে আমার এইভাবে করা সম্ভব না, হ্যাঁ, কারণ আমাকে নতুন কিছু করতে হবে। তখন আমি হালিমা নাম দিয়ে এই যে হেডফোন, তারপরে তখন মোবাইলের কেসিং চেঞ্জ হতো, হাউজিং চেঞ্জ হতো, হ্যাঁ। হাউজিং, তারপরে এলো আপনার চার্জার, ব্যাটারি, এগুলো হালিমা নাম দিয়ে আমি নিয়ে আসি। হালিমা নামটা কেন ভাইয়া? হালিমা আসলে আমার মায়ের নাম, ঠিক আছে। তো মা তো অনেক কষ্ট করে বড় করছে। ফাদার মারা যাওয়ার পর তখন সব কিছু মাকে চিন্তা করতাম, যাই হতাম দেখা গেছে বাসা থেকে বাড়িতে মাকে সালাম করে বাড়িতাম, হ্যাঁ, যে কোনো জিনিস শুরু করতাম মাকে মা চিন্তা করতাম। এবং যদি বলি কথাটা শুনতে কেমন লাগে জানি না, আমি যখন গ্রামীণ ফোনের ইন্টারভিউ দিতে যাই তখন আমার বয়স 22, হ্যাঁ। তখন গ্রামীণ ফোনের কার্ড ডিস্ট্রিবিউশন হলো অনেক, তখন বাংলাদেশের টপ গ্রুপদেরকে কার্ড ডিস্ট্রিবিউশন দিত, ঠিক আছে। তো তখন কার্ড ডিস্ট্রিবিউশন দিতে যে সবাই তো আল্লাহর নাম নেয় বা সবাই নাম নেয়, আমি আমার মার নাম নিছি, নিয়ে আমি এই উলারি নরিয়ান, মানে আমার বয়স 22, আর আমার সাথে যারা ছিল তারা বয়স এক একজনের বিজনেস এক্সপিরিয়েন্স হলো 50-60 বছরের, এবং তারা হলো বিশাল বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। কারণ কার্ড ডিস্ট্রিবিউশন তখন হিউজ অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হতো। তো আমাকে দেখার পরে উলারি বলে যে 22 বছরের ছেলে, ওকে আমরা কার্ড ডিস্ট্রিবিউশন কীভাবে দেবো, ওর তো কোনো কিছু নাই। তখন আমি যে কুমিল্লা অঞ্চলে বারে বারে প্রতিবার ফার্স্ট হইতে যেতাম, তখন এই এখন সিও গ্রামীণ ফোনের আজমান ভাই, হ্যাঁ,
হ্যাঁ। হ্যাঁ আজমান ভাই, সাজ্জাদ ভাইরা ছিল তখন, ব্যাটের থেকে কিছু লোকজন গেছে, তারা তখন সিও, তখন এই আজমান ভাই আমার দায়িত্ব নেয় যে এই ছেলে আমাদেরকে ফার্স্ট করেছে চিটাং রিজনের। আজমান ভাই তখন আর্টস অ্যান্ড দ্য হেড ছিল। ওকে। সাজ্জাদ ভাই আপনার চিনবেন, কর্পোরেট হেড ছিল গ্রামীণ ফোনের। ঠিক আছে, তো আমি 4টে বিভাগের মতো কম্পিটিশন হয়েছে, নরওয়ে থেকে চেয়ারম্যান আসবে, ওটাতে আমার মাধ্যমে চিটাং ডিভিশন ফার্স্ট হয়। ঠিক আছে, আমি এক মাসে 55,000 সিম, অ্যাক্টিভ সিম বিক্রি করি এক মাসে ওই অঞ্চলে। তখন এই আজমান ভাই আমার দায়িত্বে নেয় যে না, এই ছেলে বয়স কম হলেও ও পারবে। তখন আমাকে 3 মাস সবাইকে এগ্রিমেন্ট করে, আমাকে করে না, 3 মাস পর আমাকে আবার ডাকে। ঠিক আছে, তখন সবাই মিলে আমার দায়িত্ব নেয়, চিটাং রিজনে সবাই মিলে আমার দায়িত্ব নেয় যে বুঝেন তো একটা প্রফেশনাল, মানে গ্রামীণ ফোনের মতো একটা প্রফেশনাল জায়গায়, হ্যাঁ মানে তার চাকরির দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নেয় যে না এই ছেলে করে দেখাবে। এবং আমাকে প্রথম মাসে আমাকে 2.5 কোটি টাকা টার্গেট দেয়, ওই জায়গাতে আমি 4.5 কোটি টাকা করে দেখাই। তারপর থেকে ধরেন আমাকে আর এই হয় না। তখন এই সেম আমি গ্রামের যখন চায়না যাওয়ার পর দেখি যে সবাই এগুলো করে নিয়ে আসতেছে, তখন আমার কাছে মনে হয় না আমি এভাবে করতে পারবো না, নতুন নতুন কিছু করতে হবে। তখন আমি আমার এই হালিমা নামে চার্জার ব্যাটারি নিয়ে আসি। এবং মজার বিষয় কি জানেন, ওই সময় সবাই 10 টাকা হাউজিং বিক্রি করতো বা 20 টাকা 50 টাকা হেডফোন বিক্রি করতো। আমি এমন প্রোডাক্ট নিয়ে আসি যেটা 10 টাকা, এটা আমি 17 টাকা প্রাইস দিই, যেটা 50 টাকা এটা আমি 60 টাকা প্রাইস দিই, কারণ তখন সবাই খুব লো ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আসতো। আর আমি হাই কোয়ালিটির ভালো প্রোডাক্ট নিয়ে এসে দিয়েছি, তখন আমাকে বলতো আপনি পাগল, এটা একটা বলতো। আরেকটা কথা হলো যে আমি সারা বাংলাদেশ ঘুরতাম, সারা বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট, এমন কোনো থানা, এমন কোনো রাস্তা যেটাতে আমি 100 বার বেশি যাইনি। তখন বলতো যে আমি কুমিল্লার কোম্পানি, হালিমা একটা নাম হইলো, আমরা কেন আমরা ডিস্ট্রিবিউশন নেব? চ্যালেঞ্জটা বুঝছেন, আমি কুমিল্লা, আমার প্যাকেটের গায়ে নাম আসলে কুমিল্লা, ফ্যাক্টরি কোথায় কুমিল্লা, নাম হালিমা। আমি কিছু দেখেন 2টা জায়গাতে আমি করতাম না, মানে কম্প্রোমাইজ করতাম না। কোন 2টা জায়গা? আমি একটা হলো জন্মস্থান আর একটা হলো মা। ঠিক আছে, এরপর বলো যে আমরা কি চেঞ্জ করতে হবে? ভাই আমরা তো এই 2টাই চেঞ্জ করতে কই। আমি ভাই এই 2টা আমি পারবো না, আপনি আমার ডিস্ট্রিবিউশন নেন না নেন। তখন অনেকে একটু হয়ে যেত, ঠিক আছে ভাই কিছু প্রোডাক্ট দিয়ে যান। আমরা যেহেতু আমরা মায়ের নাম কইছেন, ঠিক আছে, জন্মস্থানের নাম কইছে, দেখি একটু কিছু প্রোডাক্ট দিয়ে যান। এমনি দেখেছি এক একজনের কাছে আমি 50 বার 100, আমি বললাম ভাই বাংলাদেশে আমি 100 বারের উপরে গেছি, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আমি আমার নিজে হাতে তৈরি করছি। স্টিল আমার এখনো তারা সবাই আছে। আজকে 15 বছর, আমি এই বছর 15 বছর এইসব ডিস্ট্রিবিউটর বয়স। ঠিক আছে, তো সারা বাংলাদেশে এই জার্নিটা আমার জন্য, মানে আপনার বলেন না যে হোটেল বই থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি যেহেতু মানে আমি একটা সময় মানে প্রচুর হতাশ হইতাম। আপনি জানেন এই প্রতিটা হতাশা আমাকে তৈরি করছে আজকে এই জায়গাতে আমাকে মানে আমি আজকে এই জায়গায় আসার পিছনে মানে সবচেয়ে বড় আমাকে বলে যে আপনার কি, আমি বলি এই হতাশাগুলা। হতাশা বলতে হচ্ছে সিচুয়েশন গুলো বলেন তো ভাই। হ্যাঁ, যে হতাশাগুলা আমাকে আজকে এই জায়গাতে নিয়ে আসছে। ঠিক আছে, কারণ আপনি যদি না আটকান, আপনি কোথাও যদি আপনি ফেস না করেন, তাহলে আপনি শিখবেন না যা সামনেবার এটা কিভাবে আরো সুন্দরভাবে করা যায়। আপনি ভাই কি কি হতাশা ফেস করছেন? এবং আচ্ছা লাস্ট ঘটনাটা বলি। বলুন। আজকে থেকে 8 মাস আগে আমার একটা জাহাজ ডুবি হয়, আমাদের মেইন জাহাজ থেকে লাইটার জাহাজ করে পাঙ্গা নিয়ে আসতেছে। তো তখন ঝড়ের কবলে, হ্যাঁ, এই আমাদের লাইটার জাহাজটা ডুবে যায়। তো জাহাজটা ডুবতে 10-12 দিন লাগছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার কন্টেনার, 2টা কন্টেনার, প্রায় 11 কোটি টাকার মতো টাকার পণ্য ছিল। ঠিক আছে, এটা যে ডুবতেছে, আমি প্রতিদিন ডুবতেছে, এটা নিয়ে আমি ধরেন প্রায় 3-4 মাস এই বন্দর, নৌবন্দর, এই বন্দর, সেই বন্দর, অনেক জায়গায় ঘুরঘুরি করছি। চোখের সামনে আমার জাহাজটা ডুবছে, আমার না, অনেকে, মানে এটাতে প্রায় 90টা ছিল, কন্টেনার ছিল। এই জাহাজটা ডুবে আমি তাড়াতাড়ি দেখছি, 1 টাকার প্রোডাক্ট আমি আনতে পারি নাই। তো আপনি যখন বিজনেস করতেছেন, রানিং বিজনেস মধ্যে যখন 1-2টা কন্টেনার চলে যায়, ঠিক আছে, তো এই জায়গায় কি হয়, তো অনেকে মনে করছে যে, হ্যাঁ, অনেকে মনে করছে যে মনে হয় আমি, মানে আমার ফ্যামিলি থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব বা ব্যবসায়ীরা মনে করতেছে হয়তো বা এটাকে আমি সামাল দিতে পারবো না। তো আমাকে যখন কেউ বলে যে মানে এটা কিভাবে মানে তুমি সামাল দিবে, তখন আমি হাসি। হ্যাঁ হাসি, কেন? আমি জিরো থেকে যেতে আসছি। ঠিক আছে, জীবনে সবচেয়ে কঠিন হলো জিরো থেকে প্লাস করা। আপনার একটা থিওরি আছে, মানে আপনার ধরেন কে একটা ইতে দেখছে যে জিরো থেকে যেতে পারে, একে যে যেতে পারে সে পৃথিবী চেঞ্জ করতে পারে। তো আমি জিরো থেকে যেতে আসছি। হ্যাঁ, তো আমি জানি
যে এই দুইটা কন্টেনার জাইলে মানে ডুবে গেছে বা ক্ষতি হয়েছে, আমার সাপ্লাই চেনে ক্ষতি হয়েছে, বাট এটাকে সামাল দেওয়া, কীভাবে সামাল দিতে হয়, জীবনে আমার এরকম অসংখ্য ঘটনা আমাকে ফেস করতে হয়েছে। এবং এই ঘটনা যদি না হইতো তাহলে আমি এই জায়গাতে আসতাম না। প্রথমত হতাশ হইতাম, মনে হতো যে আমি একমাত্র মানে আনলাকি গায়। বাট আমার কাছে মনে হয় যে এখন যে কোনো প্রবলেম আসলে আইসা পড়ুক, কারণ এটা আমি একবার ফেস করে ফেলতে পারলে নেক্সট টাইম আর এটা আমাকে আর ফেস করতে হবে না। ব্রেন এখন স্ট্রং হয়ে গেছে, ব্রেন এত বড় হয়ে গেছে যে তো আমি একটু যে বললাম যে এন্টারপ্রেনিয়াররা, আপনাদের সাথে যখন কথা হইতেছিল যে এন্টারপ্রেনিয়াররা কেউ একটা কিছু শুরু করে মনে করে যে হ্যাঁ সে সাকসেসফুল না। বিজনেস আপনার যত দিন যাবে নতুন নতুন প্রবলেম তৈরি হবে, নতুন নতুন প্রবলেম আপনাকে সলভ করতে হবে, কই আপনি আবার পিছনে আসবেন, আবার আপনাকে সামনে যেতে হবে। সামনের থেকে দেখা গেছে আপনার 1 বছর 2 বছর 6 মাস 1 বছর দেখবেন খুব সুন্দর সময়, আবার একটা ধাক্কা আসবে, আবার একটু পিছনে আসবেন, এইভাবে আপনি বড় হবেন। আর আপনি যদি শুধু বড় হতে থাকেন, ঠিক আছে, তখন একটা সময় এমন ঝড় আসবে, ঠিক আছে, পল আর উঠতে পারবেন না। তো আমি সবাই বলি যে মানে একটু উঠো পড়ো, সমস্যা নেই, আবার উঠো আবার পড়ো, উঠো আবার পড়ো, এমনি তুমি দাঁড়াতে পারবা। আর যদি একদিনে দাঁড়াতে চান তাহলে কখনো দাঁড়াতে পারবেন না, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেক সময় আসলে দেখা যায় কি রেডিমেড অনেক কিছু পেয়ে যাই, না। রেডিমেড অনেক কিছু পেয়ে যায়, আবার অনেক সময় শর্টকাট ভাই, শর্টকাটের ওই চেষ্টায় দেখা যায় যেই জিনিসটা পেয়েও গেছি সেটা ধরে রাখা আসলে যায় না। ভেরি ইন্টারেস্টিং ভাই। আমার একটা জিনিস জানার ছিল, নাফিস সহ আমরা কথা বলতেছিলাম, দেখেন হালিমা মোবাইল, মোবাইলের নাম আসলে কি হতে হবে, সিমেন্স, স্যামসাং, কত রকমের নাম এখানে। আলহামদুলিল্লাহ আপনি মায়ের নামে নাম দিলেন, অ্যান্ড ব্র্যান্ডিং যারা প্র্যাকটিস করে, ব্র্যান্ড প্র্যাকটিশনাররা, তারা আপনার এই নামটাকে কেমনভাবে নেয় ভাই? এটার সাথে আমার একটা ইন্টারেস্টিং গল্প মনে পড়ছে। আচ্ছা, এই গল্পটা আমি আরো 1-2 জায়গায় বলছি, আমি আপনাদের সামনে বলি, ঠিক আছে। এটা হলো যে একদিন আমি আমার রুমে শোয়া, হ্যাঁ, ঠিক আছে, এসি চলতেছে, আমি প্রায় খুব মানে ঘাম দেওয়ার মতো বা একটু অস্বস্তি দেওয়ার মতো। আমার ওয়াইফ বলছে কি হয়েছে, বলছে যে না আমি এক জিনিস পড়তেছি দেখে আমার খুব মানে অস্বস্তি লাগতেছে। বলছে কি জিনিস? তখন আমার ওয়াইফরে দেখালাম যে ঘটনাটা হয়েছে যে আমি যখন আজকে 3 বছর আগে মোবাইল লঞ্চিং করি, খুব বড় করে লঞ্চিং করি, তখন হালিমা মোবাইল নামে আমি লঞ্চিং করি, ঠিক আছে। তো আমি দেখা গেছে যে হালিমা মোবাইল হালিমা টেলিকম যেটা মোবাইল এক্সেসে 1 নম্বর হয়েছে আমরা কিন্তু কোনো ব্র্যান্ডিং ছাড়া ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, ঠিক আছে। আমি সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটর ছিল, আমি কোনো মানে আমার কাছে ওই বাজেটও ছিল না, আমার ওই ছিল না। আমার কথা হলো যে আমি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমি লোকজনের কাছে যাবো, লোকজন আমার প্রোডাক্ট খুঁজে নেবে, ঠিক আছে। অ্যাড দিয়ে আমাকে পণ্য বিক্রি করো, তখন আর ওই ধারণাও ছিল না, জানতামও না যে কীভাবে অ্যাড দিতে হয়। আমি বললাম তো আমি সব কিছু কুমিল্লা থেকে করছি, আমার যতটুকু জ্ঞান ছিল ওই জ্ঞানের মাধ্যমে আমি করছি। আমি আসলে জানতাম না যে ব্র্যান্ডিং কোনো জিনিস আছে, মার্কেটিং কোনো জিনিস আছে, তারপরে যে মানে টিজি টার্গেট গ্রুপ বলতে কোনো জিনিস আছে। হ্যাঁ, এইগুলো এখনো আমি জানার চেষ্টা করি না, বাট বুঝি যে হ্যাঁ আসলে কিছু প্রোডাক্ট আছে, কোনো কিছু করতে হয়। বাট আমি তখন ছিলাম মাল, আমরা মাল বিক্রি করতে হবো, মাথায় নেও কাঁধে নেও কীভাবে নেও এটা জানি না, মাল বিক্রি করতে হবো, মাল বিক্রি করে প্রফিট করবো, ওই প্রফিট দিয়ে আবার মাল কিনে আনতে হবে। এতটুকু বুঝি এখন এটা বুঝি, এখনো আমি এটা বুঝি, ঠিক আছে। এবং সামনে যতদিন বাঁচবো আমি এটাই বুঝবো, কারণ বিজনেস এটাকে বলে। রাইট দিনেশ। এটার ইস্যু আমি আপনাকে পরে বলবো, ঠিক আছে। আপনি যেটা প্রশ্ন করছেন শিওর শিওর। ঠিক আছে। তো আমার ওয়াইফ বলে কি, আমি বলছি দেখো, তখন ওই হালিমা মোবাইল দেখে প্রথম 200-300 কমেন্ট আসতেছে যে হালিমা মোবাইল এই নাম দিয়ে মোবাইল চলবে, তাহলে সামনে থেকে জমিলা কমিলা এভাবে তারা অনেকেই দেখেছে এটা নেগেটিভ করতেছে আপনাদের পেজে, আমার না ব্র্যান্ড প্র্যাকটিশনার পেজে, ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপে নতুন বাংলাদেশে একটা মোবাইল ফোন লঞ্চ হয়েছে, এইটা নিয়ে সবাই তখন কমেন্ট একটাই হয়েছে। তো ব্র্যান্ড প্র্যাকটিশনার এটা নিয়ে আলোচনা হয় এবং খুব ভালো প্ল্যাটফর্ম। আমি এটা আলোচনাগুলো আমি অনেক দেখি। পরে আমার এক বন্ধু আমাকে মেসেজ পাঠাইছে, দিয়ে বলেছে তুই এটা জয়েন কর, তো সে আমাকে জয়েন করে। তখন আমি এগুলো পড়তে শুরু করি, 200-300 মেসেজ প্রথম নেগেটিভ আসছে, ঠিক আছে। তো আসার পর তখন ভালো ভালো যারা ব্র্যান্ড মার্কেটিং, যারা ভালো ভালো মার্কেটে, তখন তারা অনেকে যারা ফিল্ড লেভেলে কাজ করে, হ্যাঁ, তারা বলছে যে না আমরা হালিমা অ্যাক্সেসরিজ আমরা আজকে 7-8 বছর ধরে চিনি, আমি নিজে 2 বছর 3 বছর ধরে ব্যবহার করি, এটা খুব ভালো কোম্পানি। এই তখন থেকে আসছে না 200-300 থেকে এটা দূরে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, একটা গ্রুপ বলতেছে এটা নেগেটিভ মার্কেটের ভাষা, আর আরেকটা গ্রুপ বলতেছে যে না এই মধ্যে দিয়ে পড়ছে আমি। তখন আমার বউ বলছে তখন কি হয়েছে,
আমি বলছি আল্লাহ, মানে আমি তখন এভাবে বলছি, আমি বলছি, আল্লাহ বলছে এই পাকনার লগে আমার দেখা হয়েছে না এর আগে। যদি এই পাকনাদের সাথে আমার দেখা হতো, যারা নেগেটিভ কথা বলতেছে, যারা এই পাকনাদের সাথে যদি আমার দেখা হতো, তাহলে আমি মোবাইল অ্যাক্সেসরিজে তখনই আমি বাংলাদেশ 1 নাম্বার, আমি 1 নাম্বার হইতাম নইলে। তখন আমার চিন্তা করতে হলো লোগোটা কি করতে হইব, নামটা কি করতে হইব, লোগোর ডিজাইন কালার কি করতে হইব, প্যাকিং ডিজাইন কালার করতে, এই করতে করতে আমার যে বাজেট ছিল, কারণ আমার কাছে 0 টাকা ছিল, ঠিক আছে, তখন আর হয়তো আমার কোনো কিছু বিক্রি করে আইন এটাতে শুরু করতে হইতো, শুরুর আগে আমি শেষ হয়ে যেতাম, মানে বুঝছেন। তখন আমি বলছি যে আল্লাহ বাঁচাচ্ছে, আমার তাদের সাথে আমার দেখা হয়নি, ঠিক আছে, অনেক পরে দেখা হয়েছে। হ্যাঁ, তখন আমি অলরেডি মোবাইল অ্যাক্সেসরিজে 1 নাম্বার। তো মুদ্রা কথা হলে আসলে যে আপনি মাল বিক্রি করতে জানলে, ঠিক আছে, আপনার নাম কি, টিজি কি, ব্র্যান্ডিং কি, মার্কেটিং কি লাগে না, ঠিক আছে, আপনি জানতে হবে যে আপনার প্রোডাক্ট কি, আপনি পণ্যটা কি তৈরি করতেছেন, ঠিক আছে, এটা জানলে আপনার হবে। ভাই একটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেট আছেন, এটা তো মানে ধরেন আপনার যে র ম্যাটেরিয়াল সেগুলো তো আপনি চায়না থেকে নিয়ে আসেন, দিয়ে এখানে ম্যানুফ্যাকচার করেন। এখন এই জিনিসটা তো যে কেউই করতে পারে না, যে কোনো পারে না। বাংলাদেশে একমাত্র মোবাইল ফ্যাক্টরি আমার, মোবাইল অ্যাক্সেসরিজ। ধরেন যে বাংলাদেশে তো আরো অনেক বড় বড় ধরেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, তারা কি চাইলে আপনার সাথে কম্পিট করে করতে পারে? তারা চাইছিল, একটা সময় যে করতে পারে না সবাই। প্রাণ এখন আবার প্রাণ শুরু করছে, ওয়ালটন শুরু করছে, ঠিক আছে, বললাম না যে এক একটা প্রোডাক্টের এক একটা ধরন আছে, ওকে, ঠিক আছে। আমাদের এই মোবাইল অ্যাক্সেসরিজের ইন্ডাস্ট্রির একটা ধরন হলো যে আমরা আপনার ফ্রিজ, এসি, যে আপনাদের এসি আপনারা 1 বছরের ওয়ারেন্টি দেন, ফ্রিজ 2 বছরের ওয়ারেন্টি বা 5 বছর ওয়ারেন্টি, একটা ফ্যানের ওয়ারেন্টি দেন। এগুলো অনেক বড় আপনার এই মানে টেকনোলজি, মানে এগুলো অনেক মানে 2,000-3,000 টাকা, এটাতে আপনি অনেক টাকা খরচ করার মতো সুযোগ থাকে। হ্যাঁ, মোবাইল অ্যাক্সেসরিজ খুব কম দামি প্রোডাক্ট, এটাও কিন্তু পিসিবি দ্বারা চলে, হ্যাঁ, ক্যাবেল দ্বারা চলে, এই চলে। এবং বাংলাদেশের যে ওয়েদার, ঠিক আছে, এই ওয়েদারে কারেন্ট ওঠানামা করে, বৃষ্টি বাদলে আপনার ঘরের ভিতরে কারেন্টে পানি ঢুকে, তারপরে আপনার সার্কিট গুলা নষ্ট হয়ে এই হয়। তো এটাকে আসলে রিসাইকেল করতে জানতে হবে আপনাকে, ঠিক আছে। আপনি রিসাইকেল করা ছাড়া আপনি এই বিজনেস করেন। রিসাইকেল মানে কি, এটা নষ্ট হয় না, দেশে একটা পার্টস নষ্ট হয় বা একটা কিছু নষ্ট হয় শর্ট সার্কিটের কারণে, ঠিক আছে, যে কারণে আপনার যে আপনি দেখবেন যে বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, এটা অনেক বড় মার্কেট, কিন্তু কেউ আসতে পারে না। এবং বেশি অনেক ইন্ডাস্ট্রি আসছে, মোবাইল অ্যাক্সেসরিজ অনেক কোম্পানি আসছে, আপনারা অনেক টেলিকম নাম শুনছেন, ওরাও একটা সময় যে এটা কন্ট্রোল করতে পারেনি। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমি প্রথম দিন থেকে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করছি বলে, আমি এই বিষয়ে আমি জানি বলে, আমি এটার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত দেখা যাচ্ছে আমরা খুব সুন্দর করে বিজনেস করে যাচ্ছি। অনেক টেলিকম কি মনে হয় যে কেন ওনারা ওইটাই, ওই যে কাস্টমার সার্ভিসটা দিতে পারে নাই, যখন প্রবলেম হয়েছে ওরা 6 মাস গ্যারান্টি দিয়ে দিচ্ছে, কিন্তু 6 মাস গ্যারান্টি আসার পর এটাকে যে সার্ভিস করে আবার মার্কেটে দিতে, মানে কাস্টমারদেরকে দিতে হবে বা এটাকে আবার দিতে হবে, ওইটা ওরা করতে পারে না। আবার অনেকে আছে যে কেউ যে কার্ডের মধ্যে ইচ্ছা মতো না ডেট দিয়ে বসে, ওটাই তো, কোনো ইউজ করে না, ওয়ারেন্টি কার্ড ইউজ করে না আপনার। আমাদের মোবাইল অ্যাক্সেসরিজে কোনো ওয়ারেন্টি কার্ড ইউজ করে না, যখন মন চায় ওরা এসে আপনার কাছে দিয়ে যাবে। তাহলে এইটা মেনে নিয়েই আসলে ওই রিসাইকেল, মানে কি বলে, ফ্যাক্টরির ওই সেন্টার তৈরি করে রাখা, সো দ্যাট নিয়মিত কাস্টমারদের ফিড করানো যায়, তাদেরকে যেন আবার নতুনটা আমি দেওয়া প্রথম যায়। দিনে বুঝছি যদি বিজনেস করতে হয় তাহলে আমাকে আগে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। তার মানে ভাইয়া একটা জিনিস কিন্তু ক্লিয়ার, দেখেন ভাই, আপনি এই ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরি করার অনেক আগে থেকেই ইন্ডাস্ট্রির সেলসের মাধ্যমে ইনস অ্যান্ড আউটটা ভালো মতো বুঝে গেছেন। আপনি বুঝতে পারতেছেন যে আমার ডিস্ট্রিবিউটররা কোন জায়গায় আমার সাথে ঝামেলা করতে পারে। কারণ আমি ডিস্ট্রিবিউটর ছিলাম। এক্স্যাক্টলি। সো ব্যাপারটা কিন্তু এইটা খুব ভালো একটা কাজ করছে। আর মানুষটা ওই যে আমি নিজে, আপনাদেরকে একটু আগে বলতেছিলাম যে একজন বাংলাদেশের এন্টারপ্রেনিয়ার, অনেকে বলে যে আমি এন্টারপ্রেনিয়ার, ঠিক আছে। এন্টারপ্রেনিয়ার হতে হলে প্রথমে আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে জানতে হবে, যেটা আমি হেডে বিক্রি করছি, এক্স্যাক্টলি, তারপর Sales দিনের পর দিন আমি বিক্রি করছি। সেলসম্যানশিপ। দ্বিতীয় কথা হলো যে তখন আমি সেলসম্যান মাইন্ড, তখন আমি সেলসম্যান মাইন্ড নিছি, ঠিক আছে। আমি ডিস্ট্রিবিউটর ছিলাম, আমি ডিস্ট্রিবিউটর মাইন্ড বুঝি, কোনটাতে প্রফিট, কোনটা পাইলে ও লাভ, কোনটা পাইলে লস, কোনটা করলে কি, ঠিক আছে। হ্যাঁ, তারপর আমি ফ্যাক্টরি, আমি নিজে দেখা গেছে যে আমার ফ্যাক্টরিতে মেশিন, আমার যে ফ্যাক্টরি আছে এখন 1700 লোক কাজ করে। দেখা গেছে মোবাইল অ্যাক্সেসরিজের প্রথম 7 বছর কোনোদিন কোনো ইঞ্জিনিয়ার পারা দেয় নাই। প্রথম যে মেশিনটা আনছি, আনার পর প্রথম যে চার্জারটা খুলছি, খোলার পর যে স্যার ও টিভি মেকানিক ছিল, ওরা আমি আনছি, আনার পর আমি কিছু
খুলে আমি সেটা কি নষ্ট হয়েছে স্যার আমি তো বুঝি না বোঝার সুযোগ কি স্যার একটা মিটার দিয়ে আমরা মাপ দিয়ে দেখি এই যে পাঁচটা নষ্ট এটা আওয়াজ করে না আমি ঠিক আছে মিটার দিয়ে সবটি মাপতে থাকো মাপার পর যখন যেটা দেখে যে এটা এই শো করে না হ্যাঁ তখন স্যার এই পাঁচটা নষ্ট আমি সেটা চেঞ্জ করো এক্স্যাক্টলি করার পর দিচ্ছে লাইভ এই আমি ওর সাথে বসে পরে একজনের পর আরেকজন দিচ্ছি তারপর ওকে এভাবে শিখেছি ওর পর আরেকজন শিখেছি এভাবে শিখে প্রথমে আমি চার্জার কীভাবে লাইভ মানে মানে নষ্ট চার্জার কীভাবে ঠিক করে এটা আমি প্রথম শিখছি ঠিক আছে মেশিন আনছি মেশিন আনার পর চাইনিজ ভাষা ওকে ঠিক আছে চাইনিজদেরকে যে ওরা তো দেয় না কোনো কিছু আমি যে টিপতে থাকো কোনো না কোনো জায়গায় কোনোটা উপর ডাউন আপ কিছু না কিছু হইব টিপতে 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 বার করছে যে এটা এমনি কাজ করে ঠিক আছে আচ্ছা মেশিন নষ্ট হয়ে গেছে কাজ করতে করতে মেশিন নষ্ট হয়ে গেছে মেশিন খুলছি খুলে 2 দিন আমি তাদের সাথে আমি একটা একটা করে দেখো ওই সেম হ্যাঁ যে কোনটা নষ্ট হয়েছে কোনটা হয়েছে এই পার্টস চেঞ্জ করতে হবে স্যার এই পার্টস চেঞ্জ করতে হবে এমনি এমনি করতে করতে আমি প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা পণ্য বাট আমি কিন্তু ইঞ্জিনিয়ার না Wow. ঠিক আছে এই সবগুলা যখন আপনি নিয়ে 5-10 বছর সবগুলা নিয়ে যখন আপনি দেখবেন যে আপনি সব জানেন তখন যে আপনি বলবেন যে আপনি এন্টারপ্রেনিয়ার হয়েছে ফ্যান্টাস্টিক আমার এন্টারপ্রেনিয়ার শব্দটা নিয়ে অনেকে বলে আমি নিজে এন্টারপ্রেনিয়ার বলি না কিন্তু সবাই বলে যে উদ্যোক্তা হয়ে গেছে উদ্যোক্তা হয়ে যায় উদ্যোক্তা হইতে হইলে তাকে অনেকগুলা প্যারামিটার মানে অনেকগুলা সময় তাকে ই করার পর উদ্যোক্তা বলা ঠিক আছে ফাইন উদ্যোক্তা হয়েছে কিন্তু একজন উদ্যোক্তা খুব সহজে উঠতে পারে আবার খুব সহজে পড়ে যেতে পারে পড়ে যেতে পারে না পড়ার জন্য তাকে একবারে জিরো থেকে শুরু করতে হবে আপনাদের কারেন্টলি 1700 জন কাজ করতেছেন এবং ম্যাক্সিমামই নারী, রাইট? এটার পিছনে কি কোনো কারণ আছে যে হ্যাঁ অনেক বড় কারণ আছে প্রথমত হলো ছেলেদেরকে আপনি একটা চেয়ারে বসে রাখতে পারবেন না বেশিক্ষণ আচ্ছা কত সত্য? একটু পর উঠবে বাথরুমে যাবে সিগারেট খেতে যাবে এই করবে সেই করবে ঠিক আছে ওদের দেখা গেছে যে চাকরির অভাব হয় না আজ পছন্দ হয় না চলে গেল আর নারী আমি সবসময় একটা কথা বলি আমি যে নারী মায়ের জাতি আমি আমাদের যে আমার এখানে যে নারীরা তাদের আমি নারীদের আমি যে ফ্যাক্টরি না করতাম একটা নারী যে কি আপনি যদি একমাত্র আপনি যখন একজন ফ্যাক্টরি ওনার হবেন বা আপনার যখন ফ্যাক্টরি থাকে এবং আপনি যদি অপসরের সাথে জড়িত হন তখন বলবেন যে একটা নারী কি ঠিক আছে আমার এখানে যে নারীরা কাজ করে আপনারা বিশ্বাস করবেন না করবেন ওরা 9টা থেকে 7টা 6টা পর্যন্ত কাজ করে করার পর বাসায় যায় ছেলে মেয়েদেরকে কাপড় চোপড় ধোয়া রান্না করে লাস্ট কি হয় জানেন লাস্ট হলো জামাইয়ের মাইটটা খায় বুঝছেন এই মাইটটা খেয়ে তারপর ঘুমায় মানে অসংখ্য বিচার অসংখ্য জিনিস আমি আমার এই ফ্যাক্টরি থাকলে আমি করছি আমি দেখছি কারণ ওদের ধারণা কি জামাইদের ধারণা কি জানেন ওরা যে ফ্যাক্টরিতে যায় মানে আমাকে টাইম দিচ্ছ না তুমি কিন্তু এই মহিলাটি তার সংসারে দেখা গেছে এখনকার যে অবস্থা ওই আমি যে লেভেলটা কথা বলতেছি ওরা দেখা যাচ্ছে নেশা করে ঠিক মতো মানে করে না ওই লেভেলটা হ্যাঁ এই নারীটা এই তার এই সব কিছু করার পর যে আর কেন নারীদের দেখছি নারীরা আমি বলি যে নারীরা প্রথম থেকে কাঁথা সেলাই করে আসছে নকশি কাঁথা বলেন না আপনারা দেখছেন জামা সেলাই করে ওরা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ জানে এবং ওদের ধৈর্য অনেক বেশি একটা ছেলেকে একটা জিনিস ডাক দিলে একটা ছেলে শুনতে চায় না বা একটা নারী তার চাকরিটাকে খুব সম্মান করে এবং খুব আদর করে কাজটা করে আপনি গার্মেন্টসে যান আপনি আমার ইন্ডাস্ট্রিতে আসেন আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যান যেখানে নারীরা কাজ করতেছে দে আর ডুইং ভেরি গুড ঠিক আছে আর ওদের হিস্ট্রি যদি মানে শুনেন আপনি মনে করছেন না তুমি এমনি চাকরি করো তোমার কাজ করা দরকার নেই তুমি থাকো আমার কাছে এবং আমি ফ্যাক্টটা বললাম ভিতরে ফ্যাক্টটা বললাম কারণ আমি তাদের সাথে কাজ করি তাদেরকে জানি এই নারীরাই আপনার ফ্যাক্টরিতে কি কি প্রোডাক্ট বানাচ্ছে সব আমি মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে আপনারা যা বুঝেন মোবাইল চার্জার ব্যাটারি এয়ারডোর স্ন্যাক ব্যান্ড তারপরে স্মার্ট ওয়াচ তারপরে হলো আমার এলইডি লাইট সুইচ গ্যাং সুইচ তারপরে হলো যে আপনার এই কিনা বলে সার্কিট ব্রেকার তারপরে আছে যে আপনার মোবাইলের মতো মোবাইলের হ্যান্ডসেট তারপর আছে হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে হলো যে আপনার কেটলি ইলেকট্রিক ব্যাড তারপরে হলো যে আপনার কিনা ইনফ্রারেড কুকার অনেক প্রোডাক্ট ওয়াও আপনারা মোবাইল সেটও ই করেন হ্যাঁ মোবাইল ফোন ফিচার ফোন ভাই এটার মার্কেট সাইজটা একটু বলেন তো ভাই বর্তমানে এটা সেলসটা কিরকম আসলে বেসিক্যালি আমরা ফিচার ফোন তৈরি করি ফিচার ফোনের মার্কেট হলো আমি গত একটা স্টাডিজ দেখছি 70-30 অনেক সময় 75-25 ওয়াও শুধু করোনার সময় 60-40 হয়েছিল ওকে মানে 60% বার ফোন আর 40% ছিল স্মার্টফোন আর বর্তমানে বর্তমানে 70-30
70%ই হচ্ছে বার ফোন বা ফিচার ফোন। ফিচার ফোন, আর 30% হলো যে বলে বাটন ফোন, বাটন ফোন বলি, ফিচার ফোন বলি। আসলে আপনারা যারা দেখেন তারা আপনারা মনে করেন যে আপনারা ঢাকা থাকেন, তো মনে করেন যে সবাই সবার কাছে না না সিরিয়াসলি ভাই, সহজে সিনারি, কিন্তু এটা না। রাইট রাইট। ই কমার্স ঘরে ঘরে, মোবাইল না, 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 ঘরে, বাংলাদেশ- ফেসবুক, বাংলাদেশের সিনারি এটা না, বাংলাদেশের সিনারি ভিন্ন। ওকে রাইট রাইট রাইট। কি পরিমাণ সেলস হয় ভাই এমনিতে এই বাটন ফোনগুলোয়? বাটন ফুল আমাদের ইয়াতে আমি যতটুকু জানি যে বাটন বাংলাদেশে 16 লাখের উপরে সেল হয় মাসে। 16 লাখ বাটন ফোন সেল হয় মাসে। সেল হয় মাসে। এটার প্রাইস পয়েন্ট কিরকম থাকে ইউজুয়ালি, বা আপনার কোন প্রাইস পয়েন্টে? প্রাইস 700 থেকে 1000-1200। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা জিনিস হইতেছে যে আপনারা যে অ্যাক্সেসরিজগুলো সেল করেন এগুলোর সাথে কি ওয়ারেন্টি কার্ড থাকে? হ্যাঁ, ওয়ারেন্টি কার্ড থাকে। এরকম কত মাসের? ওয়ারেন্টি কার্ড থাকে যদিও 6 মাসের, কিন্তু আমাদের দেশে কাস্টমারদের সমস্যা হলে যে ওরা কেউ ওয়ারেন্টি কার্ড ফিল আপ করে না। এবং চ্যালেঞ্জটা হলো এই জায়গায়, আমরা যারা যে আমাদের ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জটা হলো এই জায়গায় যে আমরা এই ওয়ারেন্টি কার্ড ফিল আপ করে না বলে অনেকে ভালো করতে পারে না। দেখা গেছে আপনি 2 বছর 3 বছর ইউজ করে দিয়ে দেয়। এবং আমি 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 আমেরিকাতে, তারপরে এই মিডল ইস্টে, ইউরোপ থেকে আমরা আমরা যখন এই মেলাতে করতে যাই সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন আমি ওই দিক থেকে অনেক স্যাম্পল কালেকশন করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, করার পর আমরা চেক করে দেখি যে আমাদের চেয়ে অনেক নিম্নমানের পণ্য ওরা তৈরি করে। কারণ হলো ওদের বিদ্যুৎ ব্যবস্থা অনেক ভালো, ওদের মানে কোনো সময় কারেন্ট আপ ডাউন হয় না। এক। আচ্ছা দ্বিতীয় কথা হলো যে ওদের মানে ওদের ওয়েদার হলো যে ওদের দেখা যাচ্ছে বাংলাদেশে আপনি যদি একটা ব্যাটারি চার্জার যদি আপনি গ্রাম অঞ্চলে রাখেন একটা দোকানে, তো দেখা গেছে যে আমরা 40% এখন 40% টেম্পারেচার হয়। হ্যাঁ। যখন একটা টিনে ঘর রাখেন এটা হয়ে যায় 60-70 হিটে। বুঝতে পারছি। তাছাড়া হিউমিডিটি, আমাদের আর্দ্রতার আর্দ্রতা, বড় ঠিক একটা আছে। ব্যাপার। এর মধ্যে হলো যে যখন যে ঝড় বৃষ্টি হয় অনেক বাসা বাড়িতে দেখবেন যে দেখা যাচ্ছে টিনের ঘর, পানি দিয়ে দেখা যাচ্ছে কারেন্টের তার দিয়ে পানি দিয়ে এসে সকেটের মধ্যে চলে আসে। শর্ট সার্কিট। হ্যাঁ, শর্ট। তখন যখন আপনি একটা করেন তখন শর্ট সার্কিট হয়। এইসব চ্যালেঞ্জ নিয়ে আমরা এই মোবাইল অ্যাক্সেসরিজ তৈরি করি। পৃথিবীর সবচেয়ে বেস্ট মোবাইল অ্যাক্সেসরিজ তৈরি করা হয় বাংলাদেশ। সিরিয়াসলি? পৃথিবীর বেস্ট সবচেয়ে ভালো মোবাইল অ্যাক্সেসরিজ তৈরি করা হয় কি বাংলাদেশ। বলেন? বিকজ আমাদের ওয়েদার এবং ময়েশ্চার যে আমি তো বললাম তো, আপনি আমরা 6 মাসে গ্যারান্টি দিয়ে, যদি সব চার্জার নষ্টই হইতো তাহলে আমরা ব্যবসা করতে পারতাম না। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আমি লজিকে চিন্তা করেন আপনি, আমি লজিক দিলাম আপনাকে। না 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 মানে না, তারপর এই যে ওয়ারেন্টি কার্ডের যে ব্যাপারটা, মানে অনেক টেলিকম কি এটার কারণেই তাদের ব্যবসাটা লস খাইছে না? কিন্তু সেই জায়গাটা আপনারা ট্যাকেল তাহলে কেমন দিলেন? আমি প্রথম দিন থেকে ফ্যাক্টরি করে ফেলছি, আমি এই ব্যাপারে expert। ফ্যাক্টরি দিছেন, এটার সাথে এটার সম্পর্কটা কি? এটা সম্পর্ক হলো যে অনেক টেলিকম জাস্ট কমপ্লিট পণ্য নিয়ে আসতো, ওরা অ্যাসেম্বল করতো? অ্যাসেম্বল করতো না, ওরা চায়না থেকে কমপ্লিট পণ্য নিয়ে আসতো। ও কমপ্লিট পণ্য নিয়ে আসতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ম্যানুফ্যাকচারিং এ ছিল না? না 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 না, ও বাংলাদেশে প্রথম আমি ম্যানুফ্যাকচার করি। আপনি ম্যানুফ্যাকচারিংটা যে দিছেন ভাইয়া, মানে কেন? মানে আপনার কাছে মনে হচ্ছে এখানে অনেক বড় টাকা আছে? মানে ঘটনা কি? আর আপনি হইতেছে যে ম্যানুফ্যাকচারিংটা যখন শুরু করেন তখন আপনি মানে কিরকম অ্যামাউন্ট নিয়ে শুরু করছেন, বা কিরকম শুরুটা কিভাবে করছিলেন? আমি তো বললাম ওই শুরু তো আমার ওই প্রথম থেকে জিরো থেকে শুরু। ঠিক আছে, প্রথম আমি একজন নেই, একজনের শিকার। একজন দিয়ে? হ্যাঁ একজন, এই 1700 জনের মধ্যে একজন এখনো আছে, সে ওই 17 জনের মধ্যে একজন নিয়ে শুরু করি। কত টাকা দিয়ে স্টার্ট করছিলেন বলা যাবে? না, ওটা তো বললাম যে প্রথম থেকে 0 টাকা দিয়ে শুরু করছি। করার পরে আমি দেখা গেছে গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন নেই, গ্রামীণফোনের টাকা নেই, তারপরে এই টাকার থেকে এসে আমি আপনার এই না ফ্যাক্টরির কথা বলতে। না, বাট ফ্যাক্টরির ক্ষেত্রে ওই ফ্যাক্টরিটা সেম, ওই জায়গা থেকেই দেখা গেছে যে ধারাবাহিক। আমি তো বারবার একটা কথা বলতেছি, আপনি যদি ভালো ব্যবসায়ী হতে চান, ঠিক আছে, আমি একটু আগে একটা কথা আমি আপনাদেরকে স্টপ করেছিলাম যে ব্যবসা টাকা দিয়ে ব্যবসা। হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্ট। আপনি আজকে যদি আপনি যান বাংলাদেশে, একটু খবর নেন যে বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ড গুলোতে এখন কিন্তু অনেক কোম্পানি ভালো অবস্থাতে নাই। ঠিক আছে, আর বাংলাদেশের যে কালচার তৈরি হয়েছে যে ব্যাংক দিলত্বপূর্ণ যেটা, ঠিক আছে, এই কালচারটা তৈরি হয়েছে শুধু একটা কারণে যে এখন আর ব্যবসা দিয়ে ব্যবসা করতে চায় না। যে ইনভেস্টমেন্টটা যে আসবে এটা ঠিক বাইরে আছে, থেকে যেন এখন আসে। এই যে বাংলাদেশের যে কর্পোরেট গুলো এখন যে দিলত্বপূর্ণ দিকে যাচ্ছে, ঠিক আছে, তারা যদি ব্যবসা দিয়ে ব্যবসা চিন্তা করতো যে আমি এই পণ্য ক্রয় করছি, এই বিক্রি করছি, প্রফিট, এটা দিয়ে যদি ইনভেস্টমেন্টে যেত তাহলে আজকে তাদের এই অবস্থা হইতে না। হ্যাঁ, ইন্টারেস্টিং। ওরা দেখা গেছে যে 1 টাকার জিনিস জন্য 100 টাকা ব্যাংক থেকে নিয়ে ওরা তৈরি করছে, করার পর এটা বিক্রি করতে যেয়ে দেখা যায় বিক্রি হচ্ছে না। এখন আজকে আপনি খবর নিয়ে দেখেন বাংলাদেশে, আমি যতটুকু জানি আর কি, বাংলাদেশে অনেক কর্পোরেট ভালো নাই। ঠিক আছে, ডিউ টু তো বিশাল অঙ্কের ব্যাংক লোন, বোঝাই নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন লাইন তৈরি করছে, সবাই সবকিছু করতে চায়।
না ডক্টর ভাই, এই জায়গাটা আপনার সাথে মানে 100-এর চেয়ে বেশি যদি পার্সেন্ট একমত হওয়ার থাকতো আমি হইতাম। সেটা হচ্ছে যে ভাই, আমি অল্প অল্প করেই আসলে গ্রো করতেছি। আমি আপনার এখান থেকে খুব সুন্দর দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে এন্টারপ্রেনার নিজে কিন্তু গ্রো করতেছে, প্রতিটা বিষয়ে শিখে 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 নিজের পায়ের চামড়া খসায় খসায়। নাম্বার 2 হচ্ছে টাকাটাও আরেকজনের কাছ থেকে বড় একটা অ্যামাউন্টের টাকা নিয়ে এসে শুরু করা, রাদার সেটা হচ্ছে ভাই আমি প্রতিটা স্টেপে নিজের পরিশ্রমের ওই টাকাটার দামটা আসলে অন্যরকম। ভাইয়া, আমাদের দেখা যায় যে অডিয়েন্সের মধ্যে থেকে অনেক ইয়াং ছেলেমেয়ে অনেকে দেখতেছে। প্রত্যেকের আমরা যখন টু সেন্স থেকেও কথা বলি, এই ডিজিটালি অনেক বড় কিছু করার একটা স্বপ্ন দেখে। তার মানে হয়তো কেউ গ্রাফিক ডিজাইনিং, ফ্রিল্যান্সিং, একটু hype এর এরকম জিনিসপত্র। অনেক কিছু, অথবা ই কমার্সে বড় কিছু করবো। আপনি কি মনে করেন হ্যাঁ বাবা তোমরা ওই লাইনেই থাকো, ট্রেডিশনালে আইসো না, নাকি ট্রেডিশনালি এই ছেলেপেলেগুলো ভালো কিছু করতে পারবে বলে মনে করেন ভাই? আমি আমার মেয়ের দিয়ে বলি, আমার মেয়েকে বলি আমি, ঠিক আছে, আমার বাবা যদি মারা না যেত, আমার অর্থ কষ্ট যদি না থাকতো, আমি যদি আমি 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 আপনাদেরকে বলছি যে আমি জিদে জিদে যেতে আসছি, ঠিক আছে। জিদ মানে কি, যে মানে রাগ করে ওয়ালে বাড়ি দেওয়া, টেবিল চেয়ার ভাঙায় ফেলা, টিভি ভেঙে ফেলা, ব্যাপারটা এরকম না। ভিতরের হ্যাঁ, ভিতরের জিদ, ঠিক আছে। দেখা গেছে যে আমাকে আমার ফ্যামিলি বড় ছিল, আমার খালারা এসে আমাকে কিছু বলতেছে, আমার এলাকার কেউ আমার ডাক দিয়ে বলছে ফাদার নাই, তো দেখা গেছে ওই সময় বলছি যে না ঠিক আছে আমি ভালো কিছু করবো। দেখতেছি আমার খালতো ভাই মামতো ভাইরা ভালো ভালো কাপড় পরতেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি একদিন আমিও ভালো কাপড় পরবো। ওরা গাড়ি দিয়ে চড়তেছে, আমি বলছি, হ্যাঁ একদিন আমি গাড়ি দিয়ে চড়বো। এই ড্রিমগুলো আমি ছোটবেলায় সব দেখে ফেলছি, ঠিক আছে। আমার আমার কাছে মনে হয় আমি প্রাডো গাড়ি কিনবো। হ্যাঁ, আমার একটা এটা নিয়ে একটা ঘটনা ছিল, আমি যে এই গাড়ি কিনছি। প্রাডো গাড়ি। হ্যাঁ, যখন হ্যাঁ একটা আমি বুঝলাম আমি গাড়ি কিনবো, আমি চিন্তা যে আমার সারা বাংলাদেশে পড়াতে হবে, আমি ছোট গাড়ি বলতাম, ঠিক আছে। আমি ছোট গাড়ি বলতাম যে আমার ফ্যাক্টরি থাকবে। যখন বয়সের সাথে সাথে বড় হইতেছে আমি বলতাম সবই হয়েছে, যা চিন্তা হচ্ছে সব হয়েছে। মাশাআল্লাহ। কারণ হলো যে আপনার মধ্যে তাগিদ থাকতে হবে। True. এবার এটা আপনার এন্টারপ্রেনিয়র বলেন, ফ্রিল্যান্সার বলেন, ডিজাইনার বলেন, যারে বলেন, হোয়াট এভার। খিদা না থাকলে আপনার মধ্যে, জিদ না থাকলে আপনার মধ্যে আপনি কোনোটাই হতে পারবেন না। এবার আমি আপনাকে আদর্শিক কথা বলি, ইনফ্লুয়েন্সার বলি, আমি অনেকে বলি যে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সা। তাদের কাছে আইসো না, জীবনে কথা শুনতে আইসো না। এই 5 মিনিট, এখনকার ছেলেমেয়ের প্রবলেম কি জানেন, ওরা মনে হয় যে আমার মতো একজন লোকের কথা শুনলে মনে হয় তার মনে হয় যে সামনে ভালো ব্যবসায়ী হয়ে যাবে। ভাই তাহলে কি করা উচিত? ওই তো, তাকে সে যেটা বুঝে, সে যেটা জানে, হুম। তার যেটা মজা লাগে, ইচ্ছা লাগে। আপনি যখন ধরেন যে একটা বিজনেসে বসে রয়েছেন, প্রচন্ড গরম, রোদ, মানে প্রচন্ড গরম, ব্যবসা, গন্ধ, এসি নাই, ঘাম, ঠিক আছে। ওই জায়গাটা বসে যদি আপনার কাছে মনে হইতেছে যে আপনি একটা সমুদ্র পাড়ে বসে রয়েছেন, বাতাস আসতেছে, ঠিক আছে, সামনে একটা কোক বা একটা আইস দেওয়া একটা গ্লাস, হ্যাঁ, ঠিক আছে, Cold বাতাস drinks. উঠতেছে, হ্যাঁ 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 হ্যাঁ, তখন মনে করবেন যে আপনি এটাকে ভালোবাসেন। আই রিয়েলি লাভড ইট। ভাই বুঝছিস বলতেছিল যে ওনার শরীরটা খারাপ লাগতেছে, ভাই বলতেছে যে শরীর খারাপ লাগতেছে তাহলে এখন কি করবো, ভাই বলতেছে হ্যাঁ আমি এখন ফ্যাক্টরিতে চলে যাবো। হ্যাঁ ভাই ঘটনা বলে। আমি বলি, হ্যাঁ ঘটনা হয়েছে যে আমার ওই যে স্ট্রেস থেকে আমি ফিজিক্যালি আমার কোনো প্রবলেম নেই। তো আমার বলতেছে যে তো আমার হঠাৎ মনে হয় যে প্রেশার টেশার বা কিছু একটা হয়েছে। তখন আমার ওয়াইফ আর ছোট ভাই হলো ডাক্তার, ঠিক আছে। তো ওকে ফোন করছে, তো ও ফোন করে বলছে যে তো ও আমার ওয়াইফরে বলতেছে যে টগর ভাই যদি রিল্যাক্স থাকো, কেউ কোনো ডিস্টার্ব না করো, ঠিক আছে, ওনাকে খুব সুন্দর করে ডিস্টার্ব না করো, একটু পর ঠিক হয়ে যাবে। তো এই কথা শোনার পর আমার wife বলছে, তোমাকে এই কথা হচ্ছে, তখন আমি বলছি, ঠিক আছে প্যান্টটা দাও, আমি প্যান্ট পরি। তো তোমার মনে করছে রিল্যাক্স করতে, আমি বলছি, হ্যাঁ। তার রিল্যাক্স করতে যেতেছো কই, আমি তো অফিসে। বলছে, মানে আমি বলছি, তুমি যদি আমার রিল্যাক্সের জায়গা বলো তাহলে আমার অফিস, ঠিক আছে। হ্যাঁ, কারণ তোমার কাছে থাকলে তুমি বহুত প্রশ্ন করবে, আমি আরো বেশি হ্যাঁ, অফিসে যাবো, আমি বিজনেসের একটা দুটো খবর নেবো, আমি আবার স্বাভাবিক হয়ে যাবো, ঠিক আছে। এটা আপনার শরীরের মধ্যে নিয়ে নিতে হবে, না ট্রু ট্রু, কারণ ব্যবসা যদি শরীরের অংশ, ব্যবসা না, ভাই বলেন তো এনিথিং এনিথিং, এনিথিং, কাজ হোক, মানে যে কোনো আপনার কাজ। ব্যবসা দিয়ে তো আসলে কোনো প্যারামিটার না। right, খেলাধুলা হতে পারে। আপনি খেলাধুলা হইতে পারে, আপনি একজন ভালো টিচার হইতে পারেন, আপনি ভালো আর্টিস্ট হইতে পারেন, আপনি ভালো কবিতা লিখতে পারেন, আপনি যেটা কইরে মজা পান। কিন্তু এখানে একটা বিষয় ভাইয়া যে যেটা রিয়ালিটি আর কি এখন সোসাইটির, অনেকে আছে যারা হচ্ছে
ধরেন কোনো একটা কিছুর প্রতি প্যাশনেট, বুঝছেন? আমি একজনের নাম না বলে একজনকে আমি চিনি, আমার একজন আহ, ছোট ভাই। তো তার ইচ্ছা হইতেছে যে ভাই আমি খুবই লস্ট, আমি জানি না আমি কী করব। এখন হয় কি, আশেপাশের যেটা চলে মানুষ সেদিকেই ঝাঁপাই যায়। তো আশেপাশে বলতেছে ভাই গ্রাফিক ডিজাইনিং করব না ডিজিটাল মার্কেটিং করব না ফ্রিল্যান্সিং করব। কিন্তু আমি ওরা দেখি বুঝতে পারতেছি যে ছেলেটা না অনলাইনের ছেলে না, হইতেছে অফলাইনের। যেমন আপনি হচ্ছে পিওর অফলাইনের মানুষ, রাইট? আপনি অনলাইন দিলে আপনি ঘুমাই যাবেন, দূর এগুলো কী শিখাইতেছেন, রাইট? তো সবাইকে তো সব জিনিসটা করানোরও দরকার নাই, জোর করে তো করানোর দরকার নাই। তো ও বলতেছে ভাই আমি হইতেছে এরকম কি করবো বুঝতেছে না, বিকজ ও দেখতেছে ওর আশেপাশে সবাই খুব সাকসেসফুল, ভালো করতেছে, হ্যান ত্যান। যেটা হয় এটা প্যারা খায়, কিন্তু ছেলেপেলেরা ইয়াং বয়সে কিন্তু খুব প্যারা খায়, এটা রেসের মধ্যে থাকে। আমার ফ্রেন্ড অমুক করতেছে, অমুক জায়গায় চাকরি করতেছে, এই সেই, আমি কি করতেছি? তো ওকে দেখলাম যে ওর হতেছে গাড়ির প্রতি অনেক শখ, ওর গাড়ির প্রতি শখ। তো আমি বললাম যে তুই একটা কাজ কর, তুই গাড়ি নিয়ে কিছু একটা কর, হোয়াট এভার ইট ইস ইউ ওয়ান্ট ডু, ইউ ডু ইট। কিন্তু ও ও তারপর গাড়ি নিয়ে অনেক কিছু করে, ও ফেসবুকে পেজ খুলে এবং ওখানে, এবং সে খুবই আনন্দ পায়, প্রচণ্ড আনন্দ পায়। বাট প্রবলেম হচ্ছে ওখানে কোনো টাকা নাই, বা এখন পর্যন্ত দেখতে পারতেছে না যে টাকাটা আসবে কোথা থেকে। সে এনজয় করতেছে। এরকম একটা পরিস্থিতিতে একটা ছেলেকে যখন দেখতে পারতেছে যে কি হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করতে পারি বা হোয়াট এভার ইট ইজ এক্সওয়াইজি করি, ওইখানে হয়তো বা আমার একটা টাকা পয়সা পাইতে পারি, কিন্তু আমি প্যাশনকে ফলো করতে যাচ্ছি, বাট আই এম নট শিওর। বিকজ আসে না যে কি, যেমন ওই যে আপনার মতো, আপনি প্রথম যে ম্যানুফ্যাকচার করছেন কেউ তো করেনি, ওই পাতটা তো আপনি তৈরি করতেছেন, আপনি একা ওইখানে একা ঝাড়তেছেন। এরকম সময় ওই ছেলেটার এক্সাম্পল দিয়ে বলি, ওর কি করা উচিত? ও কিভাবে করে ওর প্যাশনটাকে পারসিউ করতে পারে? প্যাশন তো টাকা দিচ্ছে না ওই মুহূর্তে, প্যাশন তো অনেকের টাকা ক্ষেত্রে। দিতেছে না ওই মুহূর্তে, এবং ও জানেও না যে আসলে ভাই এটার ভবিষ্যৎ কি, কোন দিকে নিয়ে যেতে পারে জিনিসটা। আসলে আমি যে কথাটা বলবো এটা আসলে বৃহৎ আকারে বোঝার ক্ষমতা এই যার যার কথা বলছেন, এটা হলো, আমি যদি বলি তাহলে এটা পিছুতেই বলতে হবে। প্লিজ। আমার যেটা ছিল বা আমি আমার মতো যারা ছিল, আপনি একটু পড়ে দেখেন, ব্রেনকে উর্বর করতে হলে আপনাকে পড়তে হবে, ঠিক আছে, আপনাকে বই পড়তে হবে, Okay. ঠিক আছে। আপনি যদি মোবাইলে যদি মনে করেন যে আপনার জীবন দর্শন, তাহলে আমি প্রতিনিয়ত দেখবেন যে আম্বানির ছেলে কি পড়ছে, আমি কি পড়ছি, আমার কি গাড়ি আছে, সাকিবের কয়টা গাড়ি আছে, বা সাকিব কত টাকা পাইতেছে। এটি এইগুলো তো আসলে আপনার ব্রেনকে উত্তপ্ত করবে, ঠিক আছে। আপনি যদি বই পড়তেন বা আপনার পড়াশোনাটা যদি বইয়ের মাধ্যমে আপনার হইতো, মানে এখনকার ছেলেমেয়েরা যেটা হয়, বা আমি যেটা বলি আর কি, আমরা মানে আমি দেখা গেছে যে আপনি যে একটু আগে বললেন না যে ভাই আপনার মানে অনলাইনের লোক, আমার কাছে যখন কেউ কোনো ইন্টারভিউতে আসে বা কোনো কিছু আসে, যখন আমি 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 মানে ডিজিটালের যত বই আছে, আমি যত নাম বলবেন আমি আপনার প্যারা ধরে ধরে করে দিতে পারবো, কারণ আমার কাছে সবচেয়ে বড় সমাধান হলো বই। আপনি পাকনা না, আপনার আমাকে পাকনামি করতে হবে, আপনারা ধরতে হলে তো আমাকে জানতে হইব। অবশ্যই। আপনার যে বড় বড় পাকনার অবশ্যই। বই লিখে গেছে, ও নাইস, ইয়েস, নাইস। আপনাকে আমার সামনে এসইও বুঝায়, এক বুঝায়, প্রথম তখন বুঝি নেই। পরে দেখতেছে, ঠিক আছে আপনার সাথে আমার এমন মিটিং না, আপনার সাথে 15 দিন পর মিটিং। 15 দিন মিটিং করার পর যখন তারা একটা একটা করে ধরা শুরু করছি, তখন ভাই আপনি তো এর আগে কিছু জানতেন না? আমি যে, হ্যাঁ আমি আপনার চেয়ে বড় কনসালটেন্টের কাছে গেছি। কে? আরে সেরা 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 সেরা। ভাই কনসালটেন্ট লিখে রাখছে ভাই আপনাদের জন্য, কনসালটেন্ট লিখে রেখে লিখে রাখছে। এখন আপনি যে ছেলের কথা বলেন না, পড়ার কথা, ও যে জায়গাটাতে আপনি বলতেছেন যে প্রবলেম, আমি সারা জীবন চাইছি যে আমি হমু, সন্ন্যাসী হমু। আমি সারা জীবন চাইছি সন্ন্যাসী হমু। আমি একটা সময় লাইফ লিড করছিও, দেখা গেছে ঘুরমু, আপনার রেল স্টেশন যাবো, মানুষ গান গাইতেছে শুনবো, মানুষ দেখবো, যা পাবো তা খাবো, ঠিক আছে। সে যদি গানে করে, তার প্যাশন হবে গান, অর্থ দিয়ে সে কি করবে? তার প্যাশন যদি গান হয়ে থাকে, তার গান তাকে একসময় অর্থ তার পিছিয়ে পিছিয়ে থাকবে। লতা মঙ্গেশকর কিছুদিন আগে বলছে না যে আম্বানি লতা মঙ্গেশকর অনেক মিলিয়ন টাকা দিতে চাইছে, সে গান গাইতে চাইছে না। তো ও যদি প্যাশনে থাকে, ও যে এরকম বাংলাদেশে জেমস বলেন বা আয়ুব বচ্চন বা বাংলাদেশে বড় বড় যারা বলেন, ঠিক আছে, তারা কি অর্থের জন্য কোনো কিছু করে? আপনি যদি গান যদি প্যাশন নেন, আপনি যদি ভালো গান করেন, অর্থ আপনার কাছে এমনি আসবে। এখন আপনি যদি আগে অর্থ চিন্তা করেন, তাহলে গান আপনার প্যাশন না, আপনার অর্থ হলো আপনার মেন সাবজেক্ট। ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই জায়গাটা ভাইয়া ব্যালেন্সটা, মানে এখন যদি কেউ এরকম চিন্তা করে না ভাই আমি একদম আর্ট বা আমার প্যাশনটাকে একদম ফলো করব, আরে টাকা পয়সার। আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করি, পৃথিবী যারা পরিবর্তন করছে,
লক্ষ লক্ষ লোক আছে পৃথিবী পরিবর্তন করছে। বরঞ্চ আমি আপনার কাছে বাংলাদেশে এখন রানিং মিনিমাম 100টা পরিবার নাম বলতে পারবো যার যার বাপ জিরো থেকে শুরু করছে, সে তার এই টাকাটা নষ্ট করতেছে। আমার মেয়েকে বলে কি জানেন, আমার মেয়েকে বলে আমি আমার মেয়েকে যখন আমি আমার বিজনেসটা দেবো, ও প্রতিদিন ওর বাবু আব্বু নাম মনে করবে, ভালো অর্থে না। কেন জানেন? আমি বলবো যে আমার আব্বু আমাকে কি দিয়ে গেছে, এটা কোটি কোটি টাকা দিয়ে গেছে, কিন্তু এই টাকা তো এত সহজ না পরিচালনা করা। দিস ইজ হার্ড, মানে রিয়েলিটিটা আসলে খুব কঠিন, বুঝছেন? খুবই কঠিন। টাকা না থাকলে আর্ন করা সহজ, টাকা থাকলে এই প্যারা নিয়ে কাজ করা কঠিন। ভাইয়া, আপনি ফ্যাক্টরিটাও করছেন কুমিল্লায়, কুমিল্লা বড় হয়েছেন, কুমিল্লা ফ্যাক্টরি করছেন। এখন আমরা কিন্তু দেখি যে ঢাকায় তো টাকা ওড়ে, মানে ঢাকার দিকে না এসে আপনি এরকম ডিসেন্ট্রালাইজড হয়ে গেলেন, ওই দিকে চলে গেলেন, ঘটনাটা কি একটু বলেন, আপনার ফিলোসফিটা কি? কয়েকটা ফিলোসফি আছে, হুম। এর মধ্যে একটা হলো যে আমি আরামের মানুষ। আরামের মানুষ। ভাই আমার মতো। আরামের মানুষ আমি। আমার অফিস থেকে ফ্যাক্টরিতে 3 ঘন্টা গাড়ি চড়িয়া যাইয়া অফিস করিবার কোনো ইচ্ছা আমার নাই। আচ্ছা। এক, দ্বিতীয়ত হলো এই নগরী আমাকে টানে না, চাকচিক্য। ঠিক আছে, আমার কাছে প্রকৃতি, বাতাস, মানে শান্তির বাতাস, আমার মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, ঠিক আছে, এবং আমার এলাকার মানুষ, হুম। তাদের কাছে থাকতে ভালো লাগে। এটা হলো এক ধরনের কথা। ওকে। আর আরেক ধরনের কথা হলো পৃথিবীর 144 না যেন 142তম মানে নিকৃষ্ট মানে ইয়ের দেশ, মানে ইয়ে হলো যে ঢাকা সিটি, মানে খারাপের পর্যায়ে না, 1 নাম্বার না 2 নাম্বার, মানে আপনি বলতেছেন না থাকা- বসবাস অযোগ্য। বসবাস অযোগ্য। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা তো ট্যাগ জায়েন্টদেরকে নিয়ে অনলাইনে কাজ করেন, পৃথিবীর কোন দেশে আপনি মাইক্রোসফট বলেন, আলিবাবা বলেন, এরপরে এই কিনা অ্যামাজন বলেন, কারা রাজধানীতে আছে? হুম। পৃথিবীর বলেন কারা রাজধানীতে আছে? পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো কারা রাজধানীতে আছে? দরকার তো নাই, সেটাই। ঠিক আছে, আমরা কোনো কারণ ছাড়া আমাদের লাইফস্টাইলটাকে মানে দেখানোর জন্য, ঠিক আছে, আমরা ঢাকামুখী সবাই, আমরা সবাই ঢাকা থাকতে চাই। লাইফস্টাইল তো ধরেন কাপড় চোপড় লাইফস্টাইল বা বলা চলাতে লাইফস্টাইল তৈরি হয় বেসিক্যালি, মানে এনভায়রনমেন্ট বলেন বা শারীরিকভাবে বলেন, আমাদের লাইফস্টাইল ঢাকাতে তৈরি হয় না, কারণ আমরা ঢাকাতে খুবই অসুস্থ একটা জীবনযাপন করি। ঠিক আছে, তো আমার কাছে মনে হচ্ছে যে অর্থ, ওই যে বলে না যে অর্থ সবকিছু না, আমার কাছে অর্থ কখনোই বেশি সবকিছু ছিল না। আমার কাছে ছিল যে যে আমি এমন কিছু করব, ঠিক আছে, যেটা মানুষ মানে এটার পাবে, বেনিফিট পাবে। বেনিফিট পাবে। আমি যে জায়গাতে কাজ করতেছি ওইগুলা গ্রাম অঞ্চল, আপনি যাই দেখবেন যে রিক্সা, ভাঙা রাস্তা, দোকানও পাবেন না। আমার ফ্যাক্টরি জায়গা, মোবাইল ফ্যাক্টরি যে জায়গায় আছে ধান ক্ষেতের মধ্যে, ওই অত্র অঞ্চলে আমার এখানে ওই যেটা বললাম যে ধান ক্ষেতে বা যে ফ্যাক্টরিগুলোতে 1700 লোক কাজ করে, 1700 লোকের ভিতরে যারা কাজ করে তারা বেশিরভাগ মহিলা, তারা কখনো একটা গান করেনি। আর বলতে খারাপ শোনা যায়, ওইসব সমফসল জায়গাতে অনেক বাসা বাড়িতে কাজ করে। হুম। ঠিক আছে, আমার ওয়াইফ থেকে শুরু করে ওই অত্র অঞ্চলে সবাই মহিলারা আমাকে একটা করে গালি দিয়ে প্রতিদিন। সবচেয়ে বড় দেয় আমার ওয়াইফ, কাজের মহিলা পাচ্ছে না। কাজ পায় না। যদি কাজে বললে বলা ঠিক না, আচ্ছা। ঠিক আছে, বাট হ্যাঁ। এখন ওরা স্বাবলম্বী, ওরা স্যালারি নেয়, ওরা চাকরি করে, এবং আমার এখানে এবং অসংখ্য পরিবার আছে যারা 3জন 4জন কাজ করতেছে, মা কাজ করতেছে, মেয়ে কাজ করতেছে বা ছেলে কাজ করতেছে, তারা 15, 20, 30 হাজার টাকা একটা বাসা নিয়ে যেতেছে। ঠিক আছে, তারা সুন্দরভাবে জীবনযাপন করতেছে। এখন আপনারা ঢাকাতে আসেন, ঢাকাতে এসে কি করে, এই ওয়ার্কারগুলো ঢাকাতে আসে, হুম হুম হুম। এসে কি করে, ঢাকা যতটুক না ওদের মানে স্বাস্থ্যগত এর চেয়ে বেশি অর্থনৈতিকভাবে ক্ষতি হয়, তারা বাসা ভাড়া নিয়ে থাকতে হয়, হুম। তারা এদিক থেকে কিনে খেতে হয়। আর আমার এই গ্রামের মেয়েরা আমার যে জায়গায় আছে, ওরা নিজেরা শাকসবজি করে, আমার যে টাকাটা বা এটা চিকিৎসা বা বাচ্চাদের পড়াশোনা এটা কাজে লাগাতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সবাই কেন ঢাকায় কোনো করবো, ঢাকা বা গাজীপুরকে কেন করবো? আমরা কেন আমাদের মফস্বলে আমাদের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যদি আমরা ফ্যাক্টরিগুলো করি, অফিসগুলো করি, কেন ওই জায়গার মানুষগুলা অর্থনৈতিকভাবে উন্নতি করতে হবে না? আমাকে একটু বলেন। হুম। আমি বলছি তো আমি সব জিতে জিতে করি। আমি অসংখ্য মানে আজকে দীর্ঘদিন আমি আমার কোম্পানিতে একটা ভালো লোক নিতে চাই, মানে সেলস বাড়ানোর জন্য, হুম। প্রোডাকশনের জন্য, এই জন্য আজকে দিনের পর্যন্ত নিতে পারি নাই। মানে কিরকম টাইপের লোক? দিতে পারি না, যেমন ধরেন জিএম লেভেলের, প্রোডাকশনের হেড লেভেলের, হুম। তারপরে ব্র্যান্ডিং এর লেভেলের, হুম। ব্র্যান্ড সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ব্র্যান্ডিং এ। ঠিক আছে, ইন্টারভিউ আসো না ওরা, তখন আমি চিন্তা করছি যে না, আমারটা আমি করবো। ওই যে আমার কনসালটেন্ট বই, আমার কত হলো যে কাজ করতে হলে কুমিল্লা করতে হবে। হুম। ঠিক আছে, নাহলে
আর ঢাকাতে হলে আমি নাই, ঢাকাতে আমার অফিস আছে, আমি থাকার জায়গা আছে, বাট আমি ঢাকাতে না, কাজ করতে হলে কুমিল্লা করতে হবে, ঠিক আছে? কারণ কুমিল্লাকে আমি কুমিল্লা না শুধু, আমি সারা বাংলাদেশে প্রতিটা মফস্বল শহরে আমাদের দেশে এত মানে আমাদের দেশে ইয়ং অ্যাসেট এবং বাংলাদেশের ছেলেমেয়েরা এত মানে কাজের প্রতি দক্ষ এবং আন্তরিক, আমরা চাইলে এই দেশটার কাছে না অনেক কিছু করতে পারি, কিন্তু আসলে আমাদের চিন্তা চেতনা গুলা না এমনভাবে মানে এক জায়গায় আটকে রয়েছে, ঠিক আছে? যে আমরা আসলে এটা আসলে অনেক বিশাল কথা, আমি বলে আপনাকে ভেঙে আমি বলতে চাইও না এইসব ফোরামে, ঠিক আছে? আমাদের অনেক সুযোগ আছে, ঠিক আছে? আমার এটাকে যদি মডেল হিসেবে নেয়, আমার মতো অসংখ্য কোম্পানি আছে, আমার তো টেকনোলজি, অন্যরা হতে পারে বিস্কুট তৈরি করে দিয়ে আরো সহজ জিনিস, বাট আমি টেকনোলজি যদি আমি এইসব গ্রাম অঞ্চলে করতে পারি, ঠিক আছে? আপনারা ওই জায়গাতে টেকনোলজি পল্লী হয়ে গেছে, ছেলেমেয়েরা টেকনোলজি জিনিসপত্র বাসা বাড়িতে তৈরি করে, কি এবং হয় ঘটনাগুলো ভাই? এই যে ধরেন লাইট, ওরা বাসা বাড়িতে এখন লাইট তৈরি করে, ওই যে আপনার নষ্ট ব্যাটারি দিয়ে চার্জার তৈরি করে, ঠিক আছে? তারা অনেক কিছু তৈরি করে নিজেদের আশেপাশে বিক্রি করে। মানে চোখে এরকম মনে হচ্ছে না যে চায়নার একটা ভিলেজ? হ্যাঁ, জানেই। আপনি আসেন আমার এখানে, আপনি আসেন, আপনাদের দাওয়াত রইল। ভাই একদম কুমিল্লার কোন জায়গাটা? কুমিল্লার একবার শহরের বাইরে, এক কথায় কুমিল্লা শহরে না, কুমিল্লা শহরের বাইরে গ্রাম অঞ্চলে আমার ফ্যাক্টরিগুলো, এবং আমার হেড অফিসও শহরের মধ্যে না, সিটি কর্পোরেশনের মধ্যে না, সিটি কর্পোরেশনের বাইরে। ভাই, আপনার স্বপ্নটা কি? আপনি মানে এটা নিয়ে কোন দিকে যে প্ল্যানটা কি আপনার? আমার স্বপ্ন হলো যে আমি 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 কুমিল্লাতে থেকে আমি দেখেছি বাংলাদেশের সমস্যা হলো যে বাংলাদেশে সবাই সবকিছু করতে চায়। আচ্ছা। ধরেন যে বিস্কুট বিক্রিওয়ালা, সে সিমেন্ট বানায়, তারপরে সে আপনার টিস্যু বানায়, সে আপনার আপনার হোটেল দেয়, সব বানায়। আমার হলো যে আমি যে টেকনোলজি আমি যেগুলো আছে এগুলোর মধ্যে ধরে আমাদের দেশে মানে চায়নাতে থেকে এসে অনেকেই বাংলাদেশে ফ্যাক্টরি করে অন্য দেশে রপ্তানি করে। আমাদের গভর্নমেন্ট যদি আমাদের মতো লোকজনকে সাহায্য করে, সাপোর্টটা কিরকম টাইপের? ওটা হলো এনবিআর আছে, হ্যাঁ, মানে ট্যাক্স ভ্যাট আছে, ট্যাক্সের জায়গাটা। বন্ড লাইসেন্স আছে, মানে আমরা ওইসব দেশের সাথে যদি আমরা কমপ্লিট করার যদি সুযোগ করে দেয়, আমার মতো অসংখ্য, এই যে আপনাদের বললেন যে ছেলেমেয়েরা হতাশ, ছেলেমেয়েদেরকে তো কাজ দিতে হবে। আপনার ছেলেমেয়েদের জন্য বিল্ডিং বানিয়ে রাখলেন, কিন্তু ভালো টিচার দিলেন না, শিখবে কোথা থেকে? বা তাদেরকে মোটিভেশন দিলেন না শেখার জন্য, ওরা করবে কোথা থেকে? সব করতে হলে ওদের ঢাকা আসতে হয়। আপনারা প্রসেসটাকে এরকমভাবে করেন যে যারা এই যে জায়গায় এক্সপার্ট, তারা কিছু লোক হলেও মফস্বলে থাকবে, তখন ছেলে মেয়ে দিক থেকে বড় হবে। অনেক ছেলে মেয়ে আছে যে আমি কুমিল্লাতে আমি অনেকদেরকে এইসব আমার ফ্যাক্টরিতে যাই শেখার জন্য, কাজ করার জন্য দেখতে যায়, ওদের ইচ্ছা আছে, বাট ওদের টাকা ঢাকায় এসে থাকার মতো এফোর্ট নাই, ওদেরকে ট্রেনিং করার ব্যবস্থা করেন। ওটা বাদ দেন, বাংলাদেশ সবচেয়ে বেশি হলো মানে জনশক্তি রপ্তানি, ঠিক আছে? আপনারা তো যান, বিদেশ যান, যান, ঠিক আছে? আমরা একটা শ্রমিকটা দেখলে বোঝা যায় যে এই ছেলে মেয়েটা ইয়াং ছেলে মেয়ে, তারা আসলে কিছু জানে না, তাদেরকে জানার ব্যবস্থা করেন, আমাদের মাধ্যমে ব্যবস্থা করেন। ভাই আপনি মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে মানে আমরা যে কথাগুলো অনেক সময় বলি যে আমাদের এডুকেশনটাকে একটু প্রপার এমনভাবে করা যেন পড়ালেখা শেষ করে যেন টেনশন না করতে হয় এখন আমি কই যাব, অর্থাৎ পড়তে পড়তেই যেন সে বুঝে যায় আরে ভাই আমার ফ্যাক্টরিতে কি হওয়া দরকার, অথবা আমার ব্যবসা কিভাবে চালাতে হয়, অর্থাৎ খাটতে খাটতে শেখা। সেই জায়গাটায় আপনি আসলে মানে কি দেখতেছেন, মানে অদূর ভবিষ্যতে আসলে কি এরকম হওয়া পসিবল? খুবই বাজে শিক্ষা ব্যবস্থা থেকে মানে ছেলে মেয়ে আসতেছে বাংলাদেশের। আমরা সবকিছু টেকনোলজির ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে আমরা বিদেশি উদাহরণ দিই, এলন মাস্ক, মার্ক জাকারবার্গ, সবার উদাহরণ দিই। ট্রু। চায়নাতে তো আপনি জানেন যে পড়াশোনার দুটা আছে, যে এক লেভেলের ছেলে মেয়ে কারিগরিতে যাবে, আর যারা খুব ভালো সব ছেলে মেয়ে তারা ইউনিভার্সিটিগুলো যাবে। আমাদের দেশে আপনি যদি গার্মেন্টসের কথা বলেন, টেকনোলজির কথা বাদ দিই, গার্মেন্টস এখন মেশিন দ্বারা মানে সব মেশিন চলে আসতেছে। ট্রু। ঠিক আছে? আপনি যে কোন দেশে এখন সামনে হলে এআই এর জীবন, মানে এআই আসতেছে, সবকিছু মেশিনের মাধ্যমে হয়ে যেতেছে, তাই না? যদি বাংলাদেশ এটা অনেক পরে আসবে, অনেক পরে আসবে। আমার কাছে হলো যে আমরা কিছু সাবজেক্ট রাখা, বেশিরভাগ গুলো কারিগরিতে মানে তুমি যাইতেই পারবে না। তুমি 3.3 পেয়েছো, তুমি 4 পেয়েছো, 4 এর ছেলে মেয়ে কারিগরি, জিপিএ 5, গোল্ডেন 5, তারা নটর ডেম বা ঢাকা কলেজ বা হোয়াটএভার, মানে এই পাইছো, তুমি ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ওটা ওই নিচে থেকেই ভাগ করে ফেলা। ভাইয়ের কথা শুনে
মানে যদি পসিবল হতো তাহলে হয়তো, এই যদিও মানে এটা বলা কতটা ঠিক আমি জানি না। তো এখন তো সবাই আবার জিপিএ 5ই পায়। পরে দেখা যেত যে ভাই বলতেছে জিপিএ 5 এর মধ্যে আবার আরেকটা পরীক্ষা নিতে হবে বোঝার জন্য হুম। কে আসলে আমার ওই ক্যাটেগরিতে না, যাবে কেউ কেন। আমি আপনাকে বলি, আমার এখানে সর্বোচ্চ স্যালারি দিই আমি টেকনিক্যাল জানা লোকদেরকে। হুম। আর বিবিএ এমবিএ এর সবচেয়ে লো এবং সবচেয়ে লো পারফরমেন্স এবং সবচেয়ে লো জবটা হলো বিবিএ এমবিএ। সরি টু সে, শুনতে খারাপ লাগতেছে। কেন কেন কারণ কেন 1 লাখ বিবিএ এমবিএ আর 100 হলো টেকনিক্যাল জানার লোক, তাহলে কার এইটা বেশি আপনি বলেন? মানে আপনি বলছেন প্রপার জানালো, কারণ ভাই না, জানালো প্রপার যেটা জানার লোক বেরোচ্ছে। আমি বললাম সে প্রপার না। আপনি যে পরিমাণ বিবিএ এমবিএ ছেলে মেয়ে বাড়িতেছে, ওকে, ওই পরিমাণ ইঞ্জিনিয়ার কি বাড়িতেছে? না। ওই পরিমাণ টেকনিক্যাল সব তো ইঞ্জিনিয়ার হতে হবে না, কোনো কথা না যে বুয়েট এর থেকে বাড়িতে হবে। সেটাই নিচের যে মানে আমাদের যে মানে যা বললাম, সেটাই ঠিক আছে, এই জাতীয় কয়টা ছেলে মেয়ে বাড়িতেছে। মানে পিওর টেকনিশিয়ান, তবে ডিপ্লোমা করা থেকে শুরু করে অনেকগুলি। ডিপ্লোমাই করুক না, ডিপ্লোমা হ্যাঁ। করার ছেলে মেয়ে তো এখন 40,000 50,000 টাকা স্যালারি ছাড়া আপনি নিতে পারবেন না। আর বিবিএর ছেলে মেয়ে আই থিঙ্ক যে 10-12,000 15,000 টাকার বেশি পাবেন। তো তাকে যদি আপনি অর্থনৈতিক বলেন বা সব দিক দিয়ে বলেন, তাকে বিবিএমবির চেয়ে বেশি বেটার কোনটা? ট্রু টেকনিক্যাল নলেজ। এবং আমরা এই লোক পাই না। অসম ভাইয়া, থ্যাংক ইউ যে আপনার মতো একটা মানুষকে আজকে এখানে পাইছি। আপনি মানে আই উইশ যে আপনার সাথে আমাদের মাঝে মাঝে এরকম ডিসকাশন হোক, শুধুমাত্র আমি না, আমরা না, মানে আমাদের যে স্টুডেন্টরা এখন বড় হচ্ছে ওরা যেন এই কথাগুলো একটু বুঝে যে রিয়েলিটিটা এত আসলে সহজ না। আমাকে নামতে হবে, হাঁটতে হবে, দেখতে হবে। আপনি বলতেছেন বাংলাদেশের প্রতিটা রাস্তায় আপনি হাঁটছেন। So, এরকম একটা মানুষ, যে মানুষটা যখন জানা লাগে তখন বইয়ের দিকে যায়, যে আরো বড় কনসালটেন্ট তো বই লিখে গেছে, একই মানুষটা আবার রাস্তায় হাঁটে। এই যে দুইটা কম্বিনেশন, সেই জিনিসটা আমার মনে হয় আমাদের মধ্যে আসুক, ইনশাল্লাহ আমাদের অডিয়েন্সের ভেতরে আসুক। থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের তো আছে, আমি আপনাদের দেখে ফলো করি, আমি তো আপনাদেরকে ফলো করি। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। না ভাই, আমরা চেষ্টা We're করে honored. যাচ্ছি এবং আমরা সবকিছু একটা জিনিস মানে মাথায় খুব, আপনি একটা কথা বললেন না যে আপনি কুমিল্লা থেকে বের হয়ে আসতেছেন না, আপনি একটা জিনিস মাথায় আছে আপনার, আপনি এমন কিছু করতে চান যার মাধ্যমে মানুষের বেনিফিট হয়, টাকাটা বাই প্রোডাক্ট আসে। আমি আপনাদের শুধু একটা কথা বলি, ভাই, আমার মতো লোকরা আমরা হতাশ হই। আমরা যখন এই ট্রেডের বা এর কোনো একটা লোকের একটা কথা শুনি, তখন আমরা অনেক সময় পজিটিভ হই। তো আপনারা অসংখ্য লোকরে নিয়ে আসেন, তো অসংখ্য লোকে অসংখ্য প্রবলেম থাকে। কেউ কোথাও না কোথাও থেকে আপনারা এই জায়গা থেকে একটা মোটিভেশন পায়, এটার জন্য হেডস অফ। Thank you, ভাই। মানে এটাই বড় জিনিস। Thank you. আমরা তো ধরেন একটা সেন্টার তৈরি করতেছি, আপনারাদেরকেও বলি যে আমি কেন আসছি, বলার সাথে সাথে আসছি যে হ্যাঁ কেউ না কোনো না কোনো জায়গাতে আমাকে শুনবে, কেউ না কেউ একটা না একটা ছেলে মেয়ের হয়তো আমার একটা কথা হ্যাঁ। তার কাছে ভালো লাগতে পারে। না, ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। আপনাদের আমি আপনাদের অনেকেই দেখছি যে জায়গাতে এসে অনেক ভালো ভালো লোকজন কথা বলছে, অনেক আমিও আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। এবং Thank you. হয়তো বা কোনো একদিন বলবে যে কি ভাইয়ের, টগর ভাইয়ের এই এপিসোডটা দেখে আজকে আমি এত বড় কোম্পানি দিছি। না, তাই হোক, আমরা আপনি- চাই তো ইনশাআল্লাহ। আমার কাছে অসংখ্য উদাহরণ আছে, আমি জানি না ডিস্ট্রিবিউশন হাইটটা কথা বলছি, সেই কথাটা পিক করছে, করার পর সে অনেক দিন পরে গেছে ভাই আমরা এই কথা শুনে আমি এই করছে। অসংখ্য উদাহরণ আছে আমাদের। আমাদের আসলে ভাইয়া এই জন্য খুব ভালো লাগে কি যে ধরেন আমাদের এই যে প্ল্যাটফর্মটা টু সেন্স পডকাস্ট, এবং আলহামদুলিল্লাহ এখন একটা স্টেজে আসছে যে যে মানুষজন পডকাস্ট শুনে দেখে। তো যেমন আপনারা কিন্তু ক্যামেরার সামনে আসা লোক না, রাইট? আমরা এসে কথা বলি, রাইট? বা আপনাদের তো ইউটিউব চ্যানেল নেই বা ফেসবুক কি নেই। তো এখন একটা ভালো হয়েছে যে কি এটা কিন্তু ধর 5 বছর 6 বছর আগে কিন্তু পসিবল ছিল না, হ্যাঁ, তাই না? কিন্তু এখন এই যে আপনারা তো অনেক বছর ধরে কাজ করতেছেন, এই যে আজকে মজার মজার কিছু ইন্টারেস্টিং জিনিস দিলেন, তো এটা আসলেই যাক আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো যে আমাদের এটার মাধ্যমে মানুষের জন্য উপকার হয়। অলরাইট। আমার মনে হয় অডিয়েন্সের কাছে আজকে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ কমেন্ট করুন যে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে, টগর ভাই সম্বন্ধে আপনার আন্ডারস্ট্যান্ডিং, এবং সামনে আর কি কি এক্সপেক্ট করছেন আমাদেরকে জানান। আজকের এখান থেকে কি কি শিখলেন এবং কোথায় কোথায় কাজে লাগাতে পারবো আমরা, ইনশাআল্লাহ প্লিজ আমাদেরকে Right. জানান। এবং শুধু তাই না, আপনারা সামনে কি কি এপিসোড দেখতে চান, কোন ইন্ডাস্ট্রি নিয়ে জানতে চান, সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন, রাইট? So that's it. Thank you ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান, সালামু আলাইকুম।